আসসালামু আলাইকুম, সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ক্লাসে প্রথমেই দুঃখ প্রকাশ করে নিচ্ছি, ক্লাসটা টেকনিক্যাল সমস্যার কারণে আমাদের একটু লেটে শুরু করতে হয়েছে। সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাও। আজকের ক্লাসটি মূলত আমাদের জাহাঙ্গীরনগরের বিসি ইউনিটকে কেন্দ্র করে হলেও এই ক্লাসে আমরা অনেক গুরুত্বপূর্ণ টপিক মানে ওভারঅল সাধারণ জ্ঞানের সব কিছুই আমরা শেষ করব। আমার কথা কি স্পষ্ট ক্লিয়ার একটু শোনা যায় কিনা সবাই একটু কমেন্ট করে জানিয়ে দাও। আমি একটু ক্লাসটা শেয়ার দিয়ে নিই। সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও, এবং যেহেতু আমাদের ক্লাসটা একটু লেট করে শুরু হয়েছে সেক্ষেত্রে সবাই যেন ক্লাসটাতে জয়েন হতে পারে, সেক্ষেত্রে খুব দ্রুত সবাই ক্লাসটাতে জয়েন হয়ে যাও এবং ক্লাসটাতে শেয়ার করে দাও, সবাই যেন এই ক্লাসটাতে যুক্ত হতে পারে। আজকের ক্লাসে আমরা সাধারণ জ্ঞানের ওভারঅল একটা রিভিউ নিব, মানে পুরো সাধারণ জ্ঞানের যে গুরুত্বপূর্ণ টপিকগুলো আছে সেগুলো শেষ করব, এবং যে টপিকগুলো জাহাঙ্গীরনগরে বেশি এসে থাকে সেগুলো আমরা শেষ করব। আমরা জানি যে জাহাঙ্গীরনগরের সাধারণ জ্ঞানটা অন্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় একটু আলাদা, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমাদের ওইভাবে প্রিপারেশন নিতে হয়, ওই টপিকগুলো একটু বেশি জোর দিতে হয়, ঠিক আছে? সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাও, আমরা খুব দ্রুতই মূল ক্লাসে প্রবেশ করব, ঠিক আছে? আর সবাই যারা যুক্ত হয়েছো তারা একটু কমেন্ট করে জানিয়ে দাও যে কে কোথা থেকে লাইভটাতে যুক্ত হয়েছো, ঠিক আছে? একটু কমেন্ট করে জানিয়ে দাও যে কে কোথা থেকে লাইভটাতে যুক্ত হয়েছো, ঠিক আছে? আমরা খুব দ্রুতই মূল ক্লাসে প্রবেশ করব, ঠিক আছে? সবাই একটু জয়েন হয়ে নিক, তাই একটু টাইম নিয়ে নিচ্ছি, যেহেতু ক্লাসটা দেরি করে শুরু হয়েছে তার জন্য। হ্যাঁ, একজন দেখছি রিফাত তামান্না হিয়া বগুড়া থেকে, মহসিন রহমান বগুড়া থেকে, হ্যাঁ অনেকেই দেখতে পাচ্ছি। সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাও, আমরা মূল ক্লাসে প্রবেশ করব খুব দ্রুতই। আর আজকে আমরা সাধারণ জ্ঞানের যে গুরুত্বপূর্ণ টপিকগুলো মানে পুরো সাধারণ জ্ঞানের ওভারঅল একটা রিভিউ এই ক্লাসে শেষ করব, ঠিক আছে? বলতে পারো এটা একটা ম্যারাথন ক্লাসের মতো, ঠিক আছে? হ্যাঁ, একজন দেখতে পাচ্ছি কুড়িগ্রাম থেকে রাকিবুর রহমান। আচ্ছা, সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাও আর ক্লাসটা একটু শেয়ার করে দাও, যাতে করে মানে তোমার বন্ধুরাও কি ক্লাসটাতে খুব দ্রুত জয়েন হতে পারে, ঠিক আছে? ঠিক আছে, আমরা ক্লাসে প্রবেশ করি সবাই যুক্ত হতে হতে। তো আমরা প্রথমে শুরু করব জাহাঙ্গীরনগরের যে ইতিহাস মানে যে সাবজেক্ট রিলেটেড জিকেগুলো আসে সেই টপিকগুলোর প্রথম টপিকটা আমরা শুরু করব ইতিহাস। ইতিহাস ইতিহাস থেকে যেই টপিকগুলো গুরুত্বপূর্ণ এবং যেই টপিকগুলো থেকে প্রশ্ন বারবার পরীক্ষায় আসে, আমরা পুরো ইতিহাসটাই একবার পুরোটা রিভিউ করব, ঠিক আছে? সবাই দ্রুত যুক্ত হয়ে যাও, আমরা মূল ক্লাসে প্রবেশ করছি। তো প্রথমে আমরা যে টপিকটা পড়বো এটা প্রাচীন জনপদ, মানে এটা একটা ভাইটাল টপিক আমরা জানি অ্যাডমিশনের। তো প্রাচীন জনপদটা আমরা খুব দ্রুতই শেষ করব। কারো মানচিত্র আঁকার প্রয়োজন নেই, একটু দেখলেই হবে, ঠিক আছে? মানচিত্র আঁকার প্রয়োজন নেই। মানচিত্র আঁকতে হবে না তোমাদের, জাস্ট দেখলেই হবে আজকে। এই আমাদের বাংলাদেশ। এই আমাদের বাংলাদেশ, ঠিক আছে? তো এই বাংলাদেশের যে জনপদগুলো আছে এগুলো থেকে কিন্তু সব সময় পরীক্ষায় প্রশ্ন আসে, ঠিক আছে? তো এই জনপদটা আমরা প্রথমেই ক্লিয়ার করব আজকে।
তো এই হচ্ছে আমাদের বাংলাদেশ। আমরা জানি এই জনপদটা প্রায় কয়টা জনপদে বিভক্ত? 16টি জনপদে বিভক্ত ছিল। এর মাঝে পরীক্ষায় আসে হচ্ছে কোনটা কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল। ঠিক আছে, তো আমরা প্রথমেই দেখব হচ্ছে এই জনপদের ভিতর কোন জনপদটা সর্বপ্রাচীন। আমরা জানি সবচেয়ে প্রাচীন যে জনপদটা ছিল এই জনপদটা হচ্ছে কোথায়? এই বগুড়াতে। বগুড়ার মহাস্থান করে এখানে যে জনপদটা ছিল এটার নাম হচ্ছে কি? পুন্ড্র। বগুড়ার এই মহাস্থানগড় এইখানে যে জনপদটা ছিল এই জনপদটার নাম হচ্ছে কি? পুন্ড্র। ঘোলা হয়ে গেছে। তো এই হচ্ছে কি? পুন্ড্র। এই জনপদটার নাম হচ্ছে কি? পুন্ড্র। তারপর আমরা আসি হচ্ছে এই যে সিলেটের পার্বত্য অঞ্চল এবং এর সাথে হচ্ছে সিলেটের পার্বত্য অঞ্চলের সাথে হচ্ছে চট্টগ্রামের যে পার্বত্য অঞ্চল, এই দুইটা অঞ্চল মিলে হচ্ছে কি? হরিকেল জনপদ। কি জনপদ? হরিকেল। যে জনপদটার নাম, এই জনপদটার নাম হচ্ছে হরিকেল জনপদ। তাহলে প্রথমে পড়লাম আমরা পুন্ড্র, এটা হচ্ছে পুন্ড্র। তারপরে এই যে জনপদটা এখানে হচ্ছে কি? এটা হচ্ছে হরিকেল জনপদের অন্তর্ভুক্ত। তারপর আসি এইভাবে লম্বাভাবে যে জনপদটা ছিল এইভাবে, এই জনপদটার নাম হচ্ছে কি? বঙ্গ। তো এইখানে যে জনপদটা ছিল এই জনপদটার নাম ছিল কি? বঙ্গ। সব থেকে সমৃদ্ধ জনপদ যেটা সেটার নাম ছিল কি? বঙ্গ জনপদ। তাহলে প্রথম পড়লাম আমরা পুন্ড্র, তারপরে এইটুকু হচ্ছে হরিকেল, তারপরে হচ্ছে কি এই ময়মনসিংহ, তারপরে হচ্ছে এই দিক দিয়ে ফরিদপুর, এই বরিশালের এই পর্যন্ত হচ্ছে কি? বরিশালের এই পর্যন্ত হচ্ছে বঙ্গ জনপদ। ঠিক আছে, তারপরে হচ্ছে আমরা বঙ্গ জনপদের পর এই দিকে যে রাজশাহী অঞ্চলটা, এই অঞ্চলটা নিয়েছিল কি? বরেন্দ্র। এই অঞ্চলটার নাম ছিল কি? বরেন্দ্র জনপদ। এই জনপদটার নাম ছিল কি? বরেন্দ্র জনপদ। তারপর এই বরেন্দ্র জনপদের এই পাশে যে আমরা জানি চাঁপাইনবাবগঞ্জ এবং বীরভূম মালদহ, এইটুক নিয়েছিল কি? এইটুক নিয়েছিল গৌড় জনপদ। কি জনপদ? গৌড় জনপদ। তাহলে আমরা প্রথম থেকে যদি আসি সেক্ষেত্রে পুন্ড্র জনপদ ছিল কোথায়? বগুড়ায়। তারপর বঙ্গ জনপদ, সবচেয়ে বড় জনপদ যদি পরীক্ষায় আসে সেক্ষেত্রে কোনটা হবে? বঙ্গ জনপদ হচ্ছে কি? এই বঙ্গ জনপদ হচ্ছে ময়মনসিংহ, তারপরে ফরিদপুর, একদম বরিশালের আগ পর্যন্ত, এই পর্যন্ত হচ্ছে কি? বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত ছিল। ঠিক আছে, তারপর দুইটার পার্বত্য অঞ্চল, সিলেটের যে পার্বত্য অঞ্চল আর ছিল কি? আর চট্টগ্রামের পার্বত্য অঞ্চল, এটা হচ্ছে কি? এটা হচ্ছে দুই পার্বত্য অঞ্চল হরিকেল জনপদের অন্তর্ভুক্ত ছিল। তারপর এখানে আমরা সবাই জানি কুমিল্লা আর কি? নোয়াখালী। এই কুমিল্লা এবং নোয়াখালী এই দুইটা মিলে ছিল কি? সমতট জনপদ। কি জনপদ? সমতট জনপদ। তারপর একেবারে বাংলাদেশের বাইরে যে জনপদটা ছিল, একদম বাংলাদেশের বাইরে, এই জায়গা জুড়ে এই জনপদটার নাম ছিল কি? রাঢ়। আমি যদি খুব ফাস্ট যাই একটু কমেন্টে বললে হবে স্যার আর একটু ধীরে যান। ঠিক আছে, কারণ সবাই অনেকটা দ্রুত নিতে পারবে না, বাট আমাদের একটু দ্রুত যেতে হবে, যেহেতু আমরা সাধারণ জ্ঞানে আজকে মোটামুটি গুরুত্বপূর্ণ সব টপিকই এক ক্লাসে শেষ করার চেষ্টা করব। ঠিক আছে, এবং মানচিত্রের মাধ্যমে সুন্দর করে যাতে আমরা গুছিয়ে পড়তে পারি সেটার চেষ্টা করব। ঠিক আছে, অনেকেই দেখছি কি কমেন্ট করতেছে যে সমতট হচ্ছে কি? কুমিল্লা এবং নোয়াখালী। তারপর বাংলাদেশের বাইরে যে জনপদটা ছিল এই জনপদটা হচ্ছে কি? রাঢ়। এই জনপদটার নাম কি? রাঢ় জনপদ। ঠিক আছে, তাহলে আমরা প্রথম থেকে যদি আসি গুরুত্বপূর্ণ যে জনপদগুলো, এই জনপদগুলোর প্রথম হচ্ছে কি? সবচেয়ে প্রাচীন যে জনপদ পুন্ড্র, তারপরে সবচেয়ে বড় বা লম্বা যে জনপদটা ছিল এটা হচ্ছে কি? বঙ্গ। তারপরে হরিকেল হচ্ছে দুইটার পার্বত্য অঞ্চল, মানে বাংলাদেশের সিলেট এবং কি চট্টগ্রামে যে পার্বত্য অঞ্চলটুকু রয়েছে এই পার্বত্য অঞ্চল নিয়ে হচ্ছে হরিকেল জনপদ। তারপর এই বরিশালের এই অঞ্চল জুড়ে ছিল কি আরেকটা জনপদের পাই আমরা, সেটার নাম ছিল কি? চন্দ্রদ্বীপ। এবং বরিশালের পূর্ব নামও কি? চন্দ্রদ্বীপ হিসাবে আমরা জানি। ঠিক আছে, তারপরে এখানে একটা জনপদ ছিল, এটা অতটা গুরুত্বপূর্ণ না, সপ্তগাঁও লাগবে না, খুলনার এই অঞ্চল জুড়ে। তারপর আরেকটা তাম্রলিপ্ত, এটা আমরা শুনে থাকবো, তাম্রলিপ্ত নামে একটা জনপদ ছিল যেটা কি নৌবাণিজ্যের কেন্দ্র হিসেবে ধরা হতো, এটাও বাংলাদেশের বাইরে ছিল।
এখন আমাদের জনপদটা ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে বললে আমরা পরবর্তী টপিকে যাব। জনপদ যদি ক্লিয়ার হয় তারপরে আমরা পরবর্তী টপিকে যাব, ঠিক আছে? জনপদটা ক্লিয়ার কিনা একজন কমেন্ট করলেই হবে, ঠিক আছে? তারপরে আমরা যাব হচ্ছে জনপদের পরবর্তী যে টপিকগুলো সেগুলোতে যাব, ঠিক আছে? জনপদটা ক্লিয়ার কিনা? হ্যাঁ, একজন কমেন্ট করেছে যে চন্দ্রদ্বীপ আমার বরিশাল। হ্যাঁ, বরিশাল তো এখন খুব আনন্দে আছে, তারা বিপিএল জিতেছে সেক্ষেত্রে। আচ্ছা, তারপরে আমরা যাই হচ্ছে পরবর্তী টপিক, প্রাচীন জনপদ, ঠিক আছে? আচ্ছা, অনেকেই লিখতেছে যে ক্লিয়ার। তো এই জনপদের পর পর্ব আমরা হচ্ছে কি প্রাচীন রাজবংশ। এখন এক ক্লাসে তো আর সব এইভাবে শেষ করা যাবে না, কিন্তু গুরুত্বপূর্ণ যেগুলো আমরা শেষ করে যাব সিরিয়াল ওয়াইজ, ঠিক আছে? আর জিকে পড়ার ক্ষেত্রে মানচিত্র দিয়ে আর সাথে হচ্ছে আমরা পড়বো হচ্ছে সিরিয়াল ওয়াইজ, যেমন 1 2 3 4 5 6 করে পড়লে কি আমরা ভুলি না। আমি কিন্তু আজকে একটু ফাস্ট যাব, সবার কাছ থেকে আগেই বলে নিচ্ছি, একটু ধৈর্য ধরে মানে আমার কথাগুলো শোনার জন্য। আর ক্লাসটা একটু লেংদি হবে, সবাই যেন শেষ পর্যন্ত থাকি, ঠিক আছে? তো এটা হচ্ছে প্রাচীন রাজবংশ। আমরা জানি প্রথম যে বংশটা ছিল তার নাম কি? মৌর্য বংশ। প্রথম যে রাজবংশটা ছিল সেটার নাম কি? মৌর্য বংশ। এখন মৌর্য বংশ সম্পর্কে আমরা কয়েকটা তথ্য জেনে পরবর্তী বংশে যাব, ঠিক আছে? তো মৌর্য বংশের প্রতিষ্ঠাতা ছিল কে? মৌর্য বংশের প্রতিষ্ঠাতা ছিল চন্দ্রগুপ্ত মৌর্য। তাহলে এই ভূখণ্ডে প্রথম যে এটা ছিল রাজবংশটা ছিল সেটার নাম কি? মৌর্য। মৌর্য বংশের প্রতিষ্ঠা ছিল কি? প্রতিষ্ঠাতা ছিল চন্দ্রগুপ্ত মৌর্য। এটার আমরা যখন ইতিহাসের রাজবংশগুলো পড়ব ওই সময় কি কাজ করেন এবং কে প্রতিষ্ঠা করেন, শ্রেষ্ঠ শাসক কে। তাহলে মৌর্য বংশের শ্রেষ্ঠ শাসক ছিলেন কে? সম্রাট অশোক। কে ছিলেন মৌর্য বংশের শ্রেষ্ঠ শাসক? সম্রাট অশোক। তাহলে মৌর্য বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে কে? চন্দ্রগুপ্ত মৌর্য, এবং মৌর্য বংশের শ্রেষ্ঠ শাসক হচ্ছে সম্রাট অশোক। তো অশোকের কয়েকটা কাজ আমরা জানবো। তো অশোক কি করেছিলেন? তিনি কলিঙ্গের যুদ্ধে অবতীর্ণ হন এবং কলিঙ্গের যুদ্ধে অনেক মানুষ মারা যায়। এই মারা যাওয়ার ফলশ্রুতিতে তিনি কি অনেক ব্যথিত হন এবং তার ফলশ্রুতিতে তিনি বুদ্ধ ধর্ম গ্রহণ করেন এবং তাকে বলা হয় বুদ্ধ ধর্মের কনস্ট্যান্টাইন। তাহলে কি বলা হয়? অশোককে বুদ্ধ ধর্মের কনস্ট্যান্টাইন বলা হয়, ঠিক আছে? তাহলে আমরা জানলাম মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, শ্রেষ্ঠ শাসক এবং বৌদ্ধ ধর্মের কনস্ট্যান্টাইন কাকে বলা হয়? অশোককে। আবার তার সময় কি যুদ্ধ হয়? কলিঙ্গের যুদ্ধ হয়, ঠিক আছে? তার পরবর্তীতে যাই আমরা মৌর্যর পর। মৌর্য সময় আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য আমাদের জানতে হবে, সেটা হচ্ছে এই মৌর্য বংশের সময় কোন পরিব্রাজক এই সময় এই ভূখণ্ডে আসেন? এই সময় ভূখণ্ডে আসেন কে? মেগাস্থিনিস। আচ্ছা, একজন কমেন্ট করেছে টপিকগুলো কি জাহাঙ্গীর ইউনিভার্সিটির জন্য? না, এই টপিকগুলো ওভারঅল সবার জন্যই, কিন্তু জাহাঙ্গীরনগরের প্রশ্নটা হয় কি একটু ডিপ থেকে হয়, ইতিহাসের ডিপ থেকে হয় এবং সাবজেক্ট ওরিয়েন্টেড হয়। কিন্তু সাধারণ জ্ঞানের এই টপিকগুলো সকল ভার্সিটিতে আমরা কি কমন পাবো, ঠিক আছে? সব ভার্সিটিতেই কাজে লাগবে। আচ্ছা, যেখানে ছিলাম, তো এই সময় এই মৌর্য আমলে একজন পরিব্রাজক এই ভূখণ্ডে আসেন, তার নাম হচ্ছে কি? মেগাস্থিনিস। তার নাম কি? মেগাস্থিনিস। তিনি একটা বই লিপিবদ্ধ করেন, এই বইটার নাম হচ্ছে কি? ইন্ডিকা। তিনি যেই বইয়ে এই ভ্রমণ বৃত্তান্ত লিখেন তার নাম হচ্ছে কি? ইন্ডিকা। যে বইটা লিখেন তার নাম হচ্ছে কি? ইন্ডিকা। আমি আবারও বলছি, যখন আমরা রাজবংশ বা ইতিহাস পড়ব ওই বংশের কাজ, কে শ্রেষ্ঠ শাসক, কে হচ্ছে ওই সাম্রাজ্যটা প্রতিষ্ঠা করেন এবং ওই সময় কোন পরিব্রাজক এই ভূখণ্ডে আসেন, ঠিক আছে? তারপর হচ্ছে আমরা এই মৌর্য সাম্রাজ্যের পর পড়ব আমরা হচ্ছে গুপ্ত। মৌর্য সাম্রাজ্যের পর যে সাম্রাজ্যটা পড়ব সেটা হচ্ছে কি? গুপ্ত সাম্রাজ্য। গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে? গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছে চন্দ্রগুপ্ত। গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে? চন্দ্রগুপ্ত, ঠিক আছে? একজন কমেন্ট করেছে যে ফাহিয়ান আসছিল। ফাহিয়ান আসছিল এই দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়। ফাহিয়ান কার সময় আসছিল? দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় হচ্ছে কি ফাহিয়ান আসছিল। তাহলে গুপ্ত সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। কে? দ্বিতীয় চন্দ্রগুপ্ত হচ্ছে এই গুপ্ত সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক, ঠিক আছে? আর এই গুপ্ত সাম্রাজ্যের সময় যিনি এই পরিব্রাজক এই ভূখণ্ডে আসেন তার নাম হচ্ছে কি? তার নাম হচ্ছে ফাহিয়ান। তিনি একটা বই লিপিবদ্ধ করেন, এই বইটার নাম ছিল ফো কোকো কিং, ঠিক আছে? সেই বইটার নাম ছিল কি? ফো কোকো কিং, ঠিক আছে? তারপর হচ্ছে গুপ্তর পর আমরা জানি গুপ্তর পর আর কোনো মানে
ওই রকম সাম্রাজ্য গড়ে ওঠেনি যেটা কি মানে শাসনভার ভালোভাবে পরিচালনা করতে পারে, যার ফলশ্রুতিতে কি হয় মাৎসন্যায় কি হয়, তার ফলশ্রুতিতে কি হয় মাৎসন্যায় শুরু হয়। এইটার পর হচ্ছে কি আমরা জানি গুপ্তর পর হচ্ছে কি, গুপ্তর পর ছিল কি শশাঙ্কের গৌড়, তারপরে মাৎসন্যায়, ঠিক আছে। তাহলে হচ্ছে কি গুপ্তর পর হচ্ছে কি গৌড় সাম্রাজ্য, ওকে। গুপ্তর পর হচ্ছে কি গৌড় সাম্রাজ্য, এই সাম্রাজ্যটা প্রতিষ্ঠা করেন শশাঙ্ক, ঠিক আছে। এই সাম্রাজ্যটা প্রতিষ্ঠা করেন হচ্ছে কে শশাঙ্ক। তারপর শশাঙ্কের পর শশাঙ্কের উপাধি ছিল আমরা এটা জানবো, শশাঙ্কের উপাধি ছিল কি রাজা ধীরাজ। শশাঙ্কের উপাধি ছিল কি রাজা ধীরাজ। শশাঙ্কের উপাধি কি ছিল রাজা ধীরাজ। শশাঙ্কের উপাধি ছিল রাজা ধীরাজ এবং তার রাজধানী ছিল কি কর্ণ সুবর্ণ। কর্ণ সুবর্ণ, তার রাজধানী ছিল কর্ণ সুবর্ণ। এবং তার মৃত্যুর পর কোনো শাসক কি ওইভাবে, যেটা আমি আগে বলে ফেলেছিলাম, ওই শাসক কি করতে পারেননি, কোনো সাম্রাজ্য বিস্তার করতে পারেননি। সবাই যার যার মতো শাসন করতে গিয়ে এই ভূখণ্ডটাকে কি এক এক জমিদার এক একভাবে শাসন করতে গিয়ে কি হয় একটা মাৎসন্যায় পরিস্থিতির সৃষ্টি হয়। সেটা হচ্ছে কি সপ্তম অষ্টম শতক। কত সপ্তম অষ্টম শতক। যদি মাৎসন্যায় কোন সময় হয় তাহলে সেটা হবে কি সপ্তম অষ্টম শতক, ঠিক আছে, সপ্তম অষ্টম শতক। তারপরে হচ্ছে আমরা এই সাম্রাজ্যগুলোর জাস্ট আমরা যেই পয়েন্টগুলো না জানলে নয় ওইগুলো জেনে স্কিপ করব, ঠিক আছে। তারপর গৌড়ের পর হচ্ছে কি, গৌড়ের পর মাৎসন্যায়ের পর হচ্ছে কি কোন রাজবংশ আসে, সেটা হচ্ছে পাল রাজবংশ। কোন রাজবংশ, সেটার পর হচ্ছে পাল রাজবংশ। আমরা জানি এই পাল বংশটাই হচ্ছে কি সবচেয়ে বেশি সময় এই উপমহাদেশে এই ভূখণ্ডটা কি শাসন করে, ঠিক আছে। তো পাল বংশের প্রতিষ্ঠাতা ছিল কে গোপাল। পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিল গোপাল এবং শ্রেষ্ঠ শাসক তার নাম ছিল কি রামপাল। তার নাম ছিল কি রামপাল। শ্রেষ্ঠ শাসক হচ্ছে রামপাল এবং প্রতিষ্ঠাতা হচ্ছে কে গোপাল। তারপর শেষ শাসক যদি বলি সেক্ষেত্রে আমরা এই সিকোয়েন্সটাই শিখব যে এই শাসকগুলোর সময় কে সর্বোচ্চ শ্রেষ্ঠ শাসক ছিলেন এবং কে প্রতিষ্ঠাতা ছিলেন, ঠিক আছে। এবং প্রথম বংশানুক্রমিক শাসন শুরু করে হচ্ছে এই পাল বংশ এবং সবচেয়ে বেশি সময় শাসন করে হচ্ছে কি এই পাল বংশ, ঠিক আছে। মনে হয় অনেকের অনেক দ্রুত যাওয়ার ফলে লিখতে কষ্ট হচ্ছে, ঠিক আছে। এইগুলো তোমরা পড়েছো আগেই, কিন্তু জাস্ট শুনে যাও। আজকে যেহেতু আমাদের অনেকগুলো টপিক শেষ করতে হবে, আমাকে একটু দ্রুত যেতেই হবে, ঠিক আছে। তারপরে পালের পরে এই ভূখণ্ড শাসন করে হচ্ছে কে পালের পর হচ্ছে কি সেন। পালের পর হচ্ছে সেন বংশ। পালের পর যারা শাসন করে এই ভূখণ্ড তাদের নাম হচ্ছে কি সেন। এবং সেন বংশের প্রতিষ্ঠাতা ধরা হয় কাকে হেমন্ত সেন, ঠিক আছে। হেমন্ত সেন আর সামন্ত সেন এই দুইটা কি নিয়ে আমাদের কনফ্লিক্ট হয়, তখন কি এই সেন বংশের প্রতিষ্ঠাতাকে হেমন্ত সেন। তারপর সেন বংশের শেষ রাজা, যদি আমরা সেন বংশের শেষ রাজা দেখি কে সেন বংশের শেষ রাজা হচ্ছে লক্ষণ সেন। কিন্তু এখানে একটা কনফিউশনের প্রশ্ন থাকে, যেটা হচ্ছে কি সেন বংশের শেষ রাজা এবং কি শেষ রাজা হলে হবে কি কেশব সেন। কি হবে কেশব সেন। সেন বংশের শেষ রাজা হবে কি কেশব সেন। সেন বংশের শেষ রাজা হবে কি কেশব সেন। কিন্তু যদি বলা হয় সেন বংশের সার্বভৌম স্বাধীন সার্বভৌম রাজা, সেক্ষেত্রে হবে কি লক্ষণ সেন। কারণ এই লক্ষণ সেন কি হয় ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির কাছে 1204 সালে কি পরাজিত হয়। কত সালে 1204 সালে কি পরাজিত হয়ে নদিয়ায় পলায়ন করেন এবং নদিয়ায় পলায়ন করে ওই সময় ওইখানে কিছুদিন শাসন করে তিনি এবং তারপরে তার পরবর্তীতে তার ছেলে কেশব সেন কিছুকাল কি শাসন করেন, ঠিক আছে, কিছুকাল শাসন করে। এই হচ্ছে আমাদের ইতিহাসের যে প্রথম পার্টটুকু, রাজবংশের প্রথম পার্টটুকু মুসলিমদের আগমনের আগ পর্যন্ত এই হচ্ছে আমাদের প্রথম। তাহলে প্রথম যে বংশটা ছিল কি বংশ মৌর্য গুপ্ত। গুপ্ততে আমরা একটা তথ্য স্কিপ করে গিয়েছিলাম, সেটা হচ্ছে কি এই সমুদ্রগুপ্তকে বলা হতো প্রাচীন ভারতের নেপোলিয়ন এবং ওইটাই ছিল কি স্বর্ণযুগ, ঠিক আছে। এই গুপ্ত আমলকে কি বলা হতো প্রাচীন এই আমলের স্বর্ণযুগ বলা হতো এবং সমুদ্রগুপ্তকে বলা হতো ভারতের নেপোলিয়ন, ঠিক আছে। কি বলা হতো প্রাচীন ভারতের নেপোলিয়ন। এবং এইটাই হচ্ছে এই তথ্যগুলো আমি স্কিপ করে গিয়েছিলাম। তাহলে মৌর্য গুপ্ত, তারপর গৌড়, মাঝখানে মাৎসন্যায়, তারপরে পাল সেন, ঠিক আছে। এই হচ্ছে আমাদের সিকোয়েন্স। এইভাবে আমরা পড়ে যাব। আর দু একটা তথ্য যদি আমাদের আরও পড়তে ইচ্ছে করে সেক্ষেত্রে আমরা পড়ে নিব, ঠিক আছে। তারপর
আসি হচ্ছে আমরা দিল্লি সালতানাত। কোথায় আসবো? দিল্লি সালতানাত। প্রাচীন রাজবংশের মাঝে কি দিল্লি সালতানাত অন্তর্ভুক্ত নয়? এই দিল্লি সালতানাত থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। দিল্লি সালতানাত, তারাইনের প্রথম যুদ্ধ হয় কত সালে? আমরা জানি তারাইনের প্রথম যুদ্ধ হয় 1191 সালে। এই যুদ্ধে পরাজিত হয় কে? মোহাম্মদ ঘুরি। এবং পরাজিত হয়ে তিনি তার দেশে পলায়ন করেন বা চলে যান, ঠিক আছে, আহত হয়ে চলে যান। তার পরবর্তীতে তিনি তার এক বছর পর তারাইনের দ্বিতীয় যুদ্ধে পৃথ্বীরাজ চৌহানের সাথে যুদ্ধে জড়িয়ে তিনি যুদ্ধে জয়লাভ করেন এবং ওই সময় মুসলিম শাসনের গোড়াপত্তন করেন তিনি। তার আগেও একবার প্রচেষ্টা হয়েছিল, সেটা আসলে সাম্রাজ্যের মুখ দেখেনি। তো তারাইনের প্রথম যুদ্ধ কত সালে হয়? 91। আর দ্বিতীয় যুদ্ধ হয় 1192। মোহাম্মদ ঘুরি কি করেন তাহলে? এই সময় দিল্লি সালতানাতের গোড়াপত্তন করে। এখানে প্রশ্ন আসে দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতাকে। প্রকৃত প্রতিষ্ঠাতা যদি আসে সেক্ষেত্রে হবে শামসুদ্দিন ইলতুৎমিশ। তাহলে দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা যদি আসে সেটা হবে শামসুদ্দিন ইলতুৎমিশ, ঠিক আছে। তো মোহাম্মদ ঘুরি ছিল একজন দাস, তাই এই বংশকে কি বংশ বলা হয়? দাস বংশ। এখানে হচ্ছে কয়টা ক্যাটাগরি আছে? দাস বংশ, খলজি বংশ, তারপরে হচ্ছে আরেকটা তুগলক বংশ, তারপরে হচ্ছে দাস বংশ, খলজি বংশ, তারপরে হচ্ছে তুগলক বংশ। এই বংশের শাসকগুলোর মাঝে কি কাজ, তাদের গুরুত্বপূর্ণ কাজগুলো আমরা জাস্ট স্কিপ করব, কারণ ইতিহাস আমাদের ওইভাবে এতটা মনে থাকতে চায় না, তাই সিরিয়াল ওয়াইজ জাস্ট এটার সাথে কয়েকটা তথ্য অ্যাড করব আমরা, ঠিক আছে। তো শামসুদ্দিন ইলতুৎমিশ ছিল এই কুতুবউদ্দিন আইবেকের পরের যে শাসনকর্তা তিনি ছিলেন শামসুদ্দিন ইলতুৎমিশ। তাকে বলা হয় এই দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা। এই শামসুদ্দিন ইলতুৎমিশের কন্যাই ছিল সুলতানা রাজিয়া। তিনি হচ্ছে প্রথম দিল্লি সিংহাসনে আরোহণকারী মুসলিম মহিলা। তার নাম সুলতানা রাজিয়া। তার নাম হচ্ছে সুলতানা রাজিয়া। তার নাম হচ্ছে সুলতানা রাজিয়া, ঠিক আছে। তারপর সুলতানা রাজিয়ার পর আমরা যদি আসি সেক্ষেত্রে এইখানে কয়েকটা বংশ বললাম না আমি? দাস বংশ, তুগলক বংশ, তারপর সর্বশেষ হচ্ছে লুদি বংশ। তো এখানে কয়েকজন শাসকের কথা বলবো উল্লেখযোগ্য। তার মাঝে কুতুবউদ্দিন আইবেক, তাকে বলা হতো লাক বক্স। তিনি অনেক দানশীল ছিলেন, তাই তাকে বলা হতো লাক বক্স, ঠিক আছে। তাহলে কুতুবউদ্দিন আইবেকের উপাধি কি ছিল? লাক বক্স। তারপর সুলতানা রাজিয়ার পর যদি আসি আমরা আলাউদ্দিন খলজি বংশের শাসক ছিলেন শ্রেষ্ঠ শাসক ছিলেন। একজন বলেছেন কোশ্চেন সলভ করাবেন না, আগে ক্লাস শেষ হোক তারপর, ঠিক আছে। এই টপিকগুলো আমরা সব শেষ করব, একদম ওভারঅল যে জিকের টপিকগুলো আছে সেগুলো আজকে আমরা শেষ করার চেষ্টা করব, ঠিক আছে, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ টপিক। তারপর হচ্ছে খলজি বংশ। খলজি বংশের শ্রেষ্ঠ শাসক ছিলেন আলাউদ্দিন খলজি। তার একটা বিখ্যাত কাজ ছিল, তিনি কি করেছিলেন? তিনি হচ্ছে বাজারের যে জিনিসপত্রের দাম বেড়ে যায় না, দাম ব্যবস্থার এবং বাজার ব্যবস্থার প্রবর্তন করেন। ওই বস্তুর দামটা তিনি এইভাবে নির্ধারণ করে দেয় যাতে করে কৃষকরা আর যারা কিনবে তারা দামের ইয়ের জন্য ঠকে না যায়, ঠিক আছে। এই বাজার ব্যবস্থা প্রবর্তন করেন কে? আলাউদ্দিন খলজি। তারপর আলাউদ্দিন খলজির পর আমরা তুগলক বংশের মোহাম্মদ তুগলক। এই তুগলক তিনি যে কাজটা করেন, দিল্লি থেকে রাজধানী কোথায় স্থানান্তর করেন? দেবগিরিতে। দিল্লি থেকে রাজধানী দেবগিরিতে স্থানান্তর করেন কে? মোহাম্মদ বিন তুগলক। এবং তিনি আগে স্বর্ণমুদ্রা বা রূপমুদ্রা, এইগুলো স্বর্ণমুদ্রায় ব্যবহার করা হতো। তিনি প্রথম তামার মুদ্রার প্রবর্তন করেন। প্রতীকী তামার মুদ্রার প্রবর্তন করেন কে? মোহাম্মদ বিন তুগলক। কে প্রবর্তন করেন? মোহাম্মদ বিন তুগলক। তারপর যদি আসি আমরা এই শাসন ব্যবস্থার পরবর্তীতে আমরা যদি আসি তুগলক বংশের পর আমরা পড়ব হচ্ছে লুদি বংশ, ঠিক আছে। এই লুদি বংশের শেষ শাসক ছিলেন কে? ইব্রাহিম লুদি। শেষ শাসক ছিলেন হচ্ছে কে? ইব্রাহিম লুদি। শেষ শাসক ছিলেন কে? ইব্রাহিম লুদি। আমি জাস্ট যে তথ্যগুলো না জানলে নয় সিকোয়েন্সটা সাজিয়ে দিচ্ছি, তোমরা পড়ার ক্ষেত্রে এই টপিকগুলো একটু পড়ে নিবে, ঠিক আছে। তো ইব্রাহিম লুদি হচ্ছে শেষ শাসক। আমরা জানি পানিপথের প্রথম যুদ্ধ হয় কত সালে? 1526। পানিপথের প্রথম 1556, 1761। এই হচ্ছে পানিপথের তিনটা যুদ্ধ। কত? 1526, 1556 আর হচ্ছে 1761। পানিপথের প্রথম যুদ্ধটা হয় এই ইব্রাহিম লুদিকে পরাজিত করে কে? বাবর। ইব্রাহিম লুদিকে পরাজিত করে কে? বাবর। বাবর পরাজিত করে কি শাসনের গোড়াপত্তন করেন? সেই শাসনটার নাম হচ্ছে
মুঘল। মুঘল শাসনের গোড়াপত্তন করেন কে? মুঘল শাসনে গোড়াপত্তন করেন বাবর। তার পুরো নাম ছিল কি? জহিরুদ্দিন। আচ্ছা একটু আস্তে বললে ভালো হয়। আচ্ছা অনেকগুলো টপিক তো সেক্ষেত্রে শেষ হবে না। আচ্ছা ঠিক আছে, আমি তারপরে আস্তে বলতেছি। তো মুঘল সাম্রাজ্যের সূচনা করেন কে? জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। এখানে অনেক সময় সিকোয়েন্স এসে থাকে, সেক্ষেত্রে সিকোয়েন্সটাই একটা ওয়ার্ড দিয়ে মনে রাখার চেষ্টা করব, বি হজসাপ। এই একটা ওয়ার্ড দিয়ে আমরা কি এই সিকোয়েন্সটা মনে রাখার চেষ্টা করব। এস এ বি, বাবর, তারপর হচ্ছে কি হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর, শাহজাহান, আওরঙ্গজেব, আর হচ্ছে লাস্ট হচ্ছে কি বাহাদুর শাহ জাফর। এই সিকোয়েন্স থেকে অনেকবার প্রশ্ন এসেছে যে কে কার পরে শাসন করেছে। ঠিক আছে, তো প্রথমে কি হজসাপ, বি হজসাপ, এটা দিয়ে তোমরা মনে রাখতে পারো। ঠিক আছে, এটা আমি পড়ানোর ক্ষেত্রে কখনোই ছন্দ প্রেফার করি না, বাট এটা দিয়ে তোমরা চাইলে মনে রাখতে পারো বা কোনো ওয়ার্ড দিয়ে। ঠিক আছে, পরীক্ষার হলে দেখবে এইটাই ভুলে গেছো। ঠিক আছে, তো এইদের কি কাজ শিখবা। তো ইতিহাসের ক্লাসটা এত লেংদি করতে যাচ্ছি না, ওইদিকে আমাদের অনেক কিছু পড়তে হবে আবার। ঠিক আছে, তো এই মুঘল আমলের গুরুত্বপূর্ণ কাজগুলো আমরা পড়বো কি কি, যে কোন মুঘল সম্রাট কি কাজ করেন, তার শাসন ব্যবস্থা কেমন ছিল, কি কি প্রথার প্রবর্তন করেন, এবং পরবর্তীতে মুঘল সাম্রাজ্যের পরবর্তী শাসকরা কি কি করেন। ঠিক আছে, তো বাবর গোড়াপত্তন করেন কিসের? মুঘল আমলের গোড়াপত্তন করেন হচ্ছে বাবর। বাবরের ছেলে ছিল কে? হুমায়ুন। বাবরের ছেলে ছিল কি? হুমায়ুন। এই বাবরের একটা গ্রন্থ ছিল আত্মজীবনীমূলক, যে গ্রন্থটার নাম হচ্ছে কি তুজকি বাবর। বাবরের গ্রন্থটা আত্মজীবনীমূলক গ্রন্থের নাম ছিল কি তুজকি বাবর। তারপর এই যে আমাদের ভূখণ্ড বাংলা, এই বাংলাটার নাম দেন কে? বাংলাটা। আচ্ছা আসতে বলতেছি, সেক্ষেত্রে এই তথ্যগুলো আপনাদের তো মানে তোমাদের তো রিভাইজ হওয়ার কথা। ঠিক আছে না, এগুলো তো তোমরা পড়েছো ভালো করে। তো আজকের ক্লাসে এরকম করে রিভাইজ দিয়ে নাও। ঠিক আছে, যাতে করে এই তথ্যগুলো মনে থাকে, পরীক্ষার 2-3 দিন পর্যন্ত এই তথ্যগুলো মনে থাকবে অবশ্যই। হুমায়ুন, এই বাংলার নাম দেন হচ্ছে কি জান্নাতাবাদ। বাংলার নাম দেন কি জান্নাতাবাদ। কে দেন? হুমায়ুন। এবং তিনি এই বাংলা থেকে যাওয়ার পথে চৌসার নামক জায়গায় কি হয়, শেরশাহ দ্বারা অতর্কিত আক্রমণের শিকার হয়ে তিনি কি করেন, তিনি এই সিংহাসন ছেড়ে তাকে কি পলায়ন করতে হয়। ঠিক আছে, ওইটাই আমরা আসবো। ওইটা হচ্ছে কি 1539 সালের দিকে। ঠিক আছে, ওইটাই আমরা আসবো। ঠিক আছে, আগে আমরা এই সাম্রাজ্যটা শেষ করি। তাহলে হচ্ছে কি হুমায়ুনের পর হচ্ছে কি আকবর। আকবর মাত্র কত বছর বয়সে? মাত্র 13 বছর বয়সে কি সিংহাসনে আরোহণ করেন। কত বছর বয়সে? আকবর 13 বছর বয়সে কি সিংহাসনে আরোহণ করেন। তার একজন ছিল, মানে তাকে এরকম করে প্রিপেয়ার করেছিল কে? বৈরাম খাঁ, যিনি হচ্ছে কি তাকে তিনি কি লর্ড ফাদার বলে অভিহিত করতেন। তার নাম ছিল কি বৈরাম খাঁ। ঠিক আছে, 13 বছর বয়সে হচ্ছে কি তিনি সিংহাসনে আরোহণ করেন। তারপর হচ্ছে জাহাঙ্গীর। জাহাঙ্গীরের পর হচ্ছে জাহাঙ্গীরের সময় থেকে কিন্তু এই বাংলায় সুবেদারি শাসনটা শুরু হয়। আমি ওইদিকে যাব একটু পর। ঠিক আছে, তো জাহাঙ্গীরের পর হচ্ছে শাহজাহান। এই শাহজাহানটা আমাদের গুরুত্ব দিয়ে পড়তে হবে। শাহজাহানকে কি বলা হয়? প্রিন্স অফ বিল্ডার্স। শাহজাহানকে কি বলা হয়? প্রিন্স অফ বিল্ডার্স। ঠিক আছে, শাহজাহানকে বলা হয় প্রিন্স অফ বিল্ডার। তিনি দিল্লির কি অনেক কিছু নির্মাণ করেন না, আগ্রার যে এটা আছে তাজমহল, সেটা উনি নির্মাণ করেন। তারপর লালকেল্লা, এরকম অনেক বেশি নির্মাণ কাজ করেন তিনি, তার জন্য তাকে বলা হয় কি প্রিন্স অফ বিল্ডার্স। তারপর হচ্ছে আওরঙ্গজেব। এই শাহজাহানের ছেলে ছিল 4টা। কি কি? আওরঙ্গজেব, মুরাদ, দারা, আর হচ্ছে কি সুজা। ঠিক আছে, তো এদের মাঝে উত্তরাধিকার যে দ্বন্দ্বটা হয়, উত্তরাধিকার দ্বন্দ্বে 2 জন ভাই মানে বেশি ছিল। তো একজন হচ্ছে দারা, আরেকজন হচ্ছে কি আওরঙ্গজেব। তাদের আবার বোন ছিল 2টা। যেই 2 বোন 2টা ভাইয়ের পক্ষ অবলম্বন করে। পরীক্ষায় এই প্রশ্নটাও এসেছিল যে দারা কার পক্ষ, দারার পক্ষকে অবলম্বন করে। দারার পক্ষ অবলম্বন করে হচ্ছে জাহানারা। দারার পক্ষ অবলম্বন করা হচ্ছে জাহানারা। এইখানে অন্তঃস্ত্র র আছে না, তার জন্য এটা হচ্ছে দারা। এই অন্তঃস্ত্র দিয়ে আমরা মনে রাখবো। আর রৌশনারা হচ্ছে কি রৌশনারা। আর এই রৌশনারার এই যে ও আছে না, ওটা দিয়ে মনে রাখবো হচ্ছে কি আওরঙ্গজেব। একজন আরেকজনের পক্ষ অবলম্বন করে, কিন্তু ওই উত্তরাধিকার দ্বন্দ্বে জয়ী হয় কে? উত্তরাধিকার দ্বন্দ্বে জয়ী হয় আওরঙ্গজেব। ঠিক আছে, উত্তরাধিকার দ্বন্দ্বে জয়ী হয় আওরঙ্গজেব। আমরা ছোটবেলায় একটা গল্প পড়তাম না, বাদশাহ আলমগীর? ওই তো
টিচারের পা ধুয়ে দিছিল কিন্তু হাত দিয়ে কেন ধোয়াই দেয়নি, এর জন্য রাজা রাগ করে, এরকম একটা গল্প পড়ি নাই? শিক্ষাগুরুর মর্যাদা। এই বাদশাহ হচ্ছে কি, এই বাদশাহ আলমগীর, তিনি হচ্ছে কি বাদশাহ আলমগীর। ঠিক আছে, তারপর আওরঙ্গজেবের পর একদম সর্বশেষ হচ্ছে বাহাদুর শাহ জাফর। ঠিক আছে, তাকে কি রেঙ্গুনে নির্বাসন দেওয়া হয়, ওখানে তিনি কি মারা যায়। ঠিক আছে, এই বংশের গুলার আমরা এই মুঘল আমলের এইগুলা দেখব। এই সময় বাংলায় কি চলতেছিল, বাংলায় প্রথম যে সুলতানি আমলটা চলতেছিল, এটা ছিল কি সুলতানি আমলটাতে চলতেছিল, তারপর স্বাধীন সুলতানি আমলের অবতীর্ণ হয়। ঠিক আছে, তো সুলতানি আমলটা শুরু হয় কত সালে, 1204 সালে। এই সময় কিন্তু কি ছিল না, এই সময় কিন্তু এরা দিল্লির অধীনে ছিল। ঠিক আছে, এই সময় দিল্লির অধীনে থেকে এরা শাসন করতেছিল। কিন্তু কত সালে, 1338 সালে কি করে, 1338 সালে স্বাধীনভাবে এই ভূখণ্ড মানে বাংলা শাসন করা শুরু করে কারা, ওই তো আমরা শাহী বাঙ্গালা উপাধি নামে জেনি না একজনকে, তার নাম কি সুলতান ইলিয়াস শাহ। তিনি কি শুরু করেন, তিনি হচ্ছে কি করেন, তার উপাধি ছিল কি শাহী বাঙ্গালা। তারা তারপর গিয়াসউদ্দিন আজম শাহ, এরা হচ্ছে কি এই বাংলায় স্বাধীনভাবে শাসন করে। ঠিক আছে, এই হচ্ছে ওভারঅল মানে যেটুকু ইতিহাস না বললে নয়, এইটুকু আমাদের এইটুকু এইভাবে পড়ে সিরিয়াল ওয়াইজ আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, এই হচ্ছে প্রাচীন রাজবংশ। তারপর এইখানে যে পরিব্রাজকগুলো ছিল আমি এইগুলো আবার একটু বলে দেই। ঠিক আছে, এই পরিব্রাজকগুলো আমি একটু আবার বলে দিচ্ছি। ঠিক আছে, একসাথে মনে হয় ইতিহাস অনেক বেশি হয়ে যাচ্ছে। ঠিক আছে, ইতিহাসের কয়েকটা টপিক রেখে পরবর্তীতে আমরা অন্য টপিক দেখে আসবো, না হলে ইতিহাসটা অনেকের খুব যে ভালো লাগে বিষয়টা এমন নয়। ঠিক আছে, ইতিহাসটা অনেক বোরিং লাগে। ঠিক আছে, আমরা ইতিহাসের কয়েকটা ঘটনা মানে 47, 39 পরবর্তী মানে ইংরেজদের কাজটা শেষ করে আমরা এই দুইটা টপিক রেখে অন্য টপিকে যাব। ঠিক আছে, তো এই পরিব্রাজকের মাঝে প্রথম বললাম আমরা মেগাস্তিনিস, তারপরে ফাহিয়ান, তারপরে হচ্ছে কি হিউয়েনসাং, ইবনে বতুতা। ঠিক আছে, হিউয়েনসাং আসছিল কোন দেশ থেকে, হিউয়েনসাং চায়না থেকে। তারপরে হচ্ছে ইবনে বতুতা আসছিল মরক্কো থেকে। এখন হিউয়েনসাংয়ের বইটার নাম হচ্ছে সিদ্ধি। হিউয়েনসাংয়ের বইটার নাম হচ্ছে কি, এই পরিব্রাজক থেকে কিন্তু প্রশ্ন হয়, হিউয়েনসাংয়ের বইটার নাম হচ্ছে সিদ্ধি। ঠিক আছে, তারপর হচ্ছে কিতাবুল রেহলা, এটা হচ্ছে ইবনে বতুতার বই। কিতাবুল রেহলা কার বই, ইবনে বতুতার। ঠিক আছে, এই হচ্ছে আমাদের পরিব্রাজক। তারপরে ইংরেজ শাসন। এখন আমাদের এইদিকে যখন সুলতানি আমল শেষে কি সুবেদারি শাসন চলে, প্রথম সুবেদার ছিল কে, সুবেদার ইসলাম খাঁ। প্রথম যে শাসক ছিল সুবেদার ছিল সুবেদার ইসলাম খাঁ। তিনি কি করেন, 1610 সালে এই ঢাকা শহরের কি গোড়াপত্তন করে, কি করেন, ঢাকা শহরের গোড়াপত্তন করে সুবেদার ইসলাম খাঁ। তারপর মীর জুমলা, শায়েস্তা খান, শাহ সুজা, এরা ছিল কি সুবেদার। এই সুবেদাররা এই ভূখণ্ড শাসন করে। তখন জাহাঙ্গীরের আমল থেকেই কি এই শাসনগুলো শুরু হয়। তারপর এই যে জাহাঙ্গীরনগর নামটা হয়, এই জাহাঙ্গীরনগর নামটা কার দেওয়া, এই জাহাঙ্গীরনগর নামটা কিন্তু সুবেদার ইসলাম খান কি জাহাঙ্গীরের নাম অনুসারে এই ঢাকার নামকরণ করেন কি জাহাঙ্গীরনগর। আর এই জাহাঙ্গীরনগরেই তোমরা পরীক্ষায় বসতে যাচ্ছ। তো এই হচ্ছে সুবেদারি শাসনের প্রথম ছিল কি সুবেদার ইসলাম খাঁ। তিনি হচ্ছে এই ঢাকায় দুলাই খাল নির্মাণ করেন। ঠিক আছে, দুলাই খাল, তারপরে দুলাই খাল। আর হচ্ছে কি এই সুবেদারের পর হচ্ছে আরেকটা সুবেদার হচ্ছে কি মীর জুমলা। মীর জুমলা কি করেন, মীর জুমলা হচ্ছে ঢাকা গেট নির্মাণ করেন। ঢাকা গেট নির্মাণ করেন হচ্ছে মীর জুমলা। শাহ সুজা, এই যে ছোটো কাটরা বড় কাটরা শায়েস্তা খানে পড়ি না, এখান থেকে একটা নির্মাণ করেন কে, শাহ সুজা। ঠিক আছে, তারপর এই সুবেদারি শাসনের পর আসছে নবাবী শাসন। প্রথম স্বাধীন নবাব ছিল কে, মুর্শিদ কলি খাঁ। ঠিক আছে, তারপরে মুর্শিদ কলি খাঁর পরে আসছে কে, আলীবর্দী খাঁ। তারপরে হচ্ছে নবাব সিরাজউদ্দৌলা এবং শেষ নবাব ছিল কি সিরাজউদ্দৌলা। শেষ শাসক ছিল কি সিরাজউদ্দৌলা। ঠিক আছে, তো এই সিরাজউদ্দৌলার পরাজয় ঘটে কত তারিখ, সিরাজউদ্দৌলার পরাজয় ঘটে হচ্ছে 1757 সালে, 1757 সালে 23শে জুন। এই দিন কি হয়, পলাশির আম্রকাননে যে যুদ্ধ হয়, এই যুদ্ধে কি সিরাজ পরাজিত হয় এবং পরাজিত হওয়ার ফলে এই ভূখণ্ডের অধিকার চলে যায় কার হাতে, ইংরেজদের হাতে। এখন ইংরেজদের আগমন বা ভারতীয় উপমহাদেশের আগমনটা আমরা একটু দেখে আসি। প্রথম এই ভূখণ্ডে আসার জলপথ আবিষ্কার করে কারা, পর্তুগিজরা। তার মানে প্রথম এই ভূখণ্ডে আসে হচ্ছে কারা, পর্তুগিজ। প্রথম এই ভূখণ্ডে আসে পর্তুগিজ, এদেরকে বলা হয় হামার্দ। এদেরকে বলা হয় কি হামার্দ, পর্তুগিজদের বলা হয় কি হামার্দ। এরা আসে হচ্ছে এই উপমহাদেশে প্রথম আসে কারা,
পর্তুগিজ এবং সর্বশেষটা আমরা জানবো সেটা হচ্ছে কি ফরাসি। সর্বশেষ আসে কারা? ফরাসিরা। সর্বশেষ এই ভূখণ্ডে আসে হচ্ছে ফরাসিরা। এই ভূখণ্ডে আসে কি ফরাসিরা কি করার উদ্দেশ্যে? ফরাসিরা ইংরেজরা তারা সবাই কি বাণিজ্য করার উদ্দেশ্যে আসে। এর মাঝে আরও কয়েকটা দেশের আসে, যেমন হচ্ছে কি ডেনমার্ক। ডেনমার্কের অধিবাসীদের বলা হতো কি দিনেমার। এরাও কি ইউরোপ থেকে এই ভূখণ্ডে আগমন ঘটে, ডেনমার্ক। তারপর নেদারল্যান্ডের অধিবাসীদের বলা হতো কি ডাচ বা হচ্ছে উলন্দাজ। এই উলন্দাজরাও কি এই ভূখণ্ডে আগমন ঘটে। আর ইংরেজদের তো আমরা জানি ইংরেজ এরা বাণিজ্য করার উদ্দেশ্যে প্রথমে এই ভূখণ্ডে আসে। তারপর এই ভূখণ্ডে আসার পর তারা কি তাদের এই রাজনীতিতে হস্তক্ষেপ শুরু করে, যার ফলশ্রুতিতে কি আমরা প্রায় 190 মানে 200 বছর প্রায় এই এদের শাসনে আমরা কি থাকতে বাধ্য হই। ঠিক আছে, তো এখান থেকেই শুরু হয় কি এখান থেকেই শুরু হয় হচ্ছে পলাশির যুদ্ধ। 1757 সালের 23শে জুন পলাশির আম্রকাননে যে যুদ্ধটা হয়, এই যুদ্ধের পর এই ভূখণ্ডের ক্ষমতা নেয় কে? লর্ড ক্লাইভ কি দ্বৈত শাসন প্রবর্তন করে, দেওয়ানি ক্ষমতাটা লাভ করে ইংরেজরা, এবং কি শাসনভারটা থাকে কার হাতে? শাসনভারটা হাতে নবাবের হাতে। প্রথমে থাকে মীর জাফর, তারপরে কি মীর কাসিম। ঠিক আছে, তো এই 1757 সালের পর আরেকটা উল্লেখযোগ্য যুদ্ধ হয়, সেটা হচ্ছে কি 1764। এই 1764 সালে যে যুদ্ধটা হয় সেটার নাম হচ্ছে কি বক্সারের যুদ্ধ। এই যুদ্ধটা হয় বক্সারের যুদ্ধ। ঠিক আছে, এই যুদ্ধটার নাম কি তাহলে? বক্সারের যুদ্ধ। এইটার নেতৃত্ব দেন হচ্ছে মীর কাসিম। ঠিক আছে, মীর কাসিম অনেকটা স্বাধীন চেতা ছিল, ইংরেজদের কথা শুনতে চাইতো না। এই যুদ্ধটাকে বলা হয় বাংলার মানে এই ভূখণ্ডের স্বাধীনতাকে বাঁচিয়ে রাখার শেষ প্রচেষ্টা। ঠিক আছে, এটাকে বলা হয় কি এই ভূখণ্ডকে মানে স্বাধীনভাবে আবার পুনঃস্থাপন করার শেষ প্রচেষ্টা হচ্ছে কি এই বক্সারের যুদ্ধ। তার পরবর্তীতে শুরু হয় কি ইংরেজ শাসন। তার পরবর্তীতে কি শুরু হয়? এই ইংরেজ শাসন। এখন আমরা ইংরেজদের কাজগুলো পড়ে তারপরে হচ্ছে আমরা যাব কোথায়? ইংরেজদের কাজগুলো পড়ে আমরা অন্য টপিকে যাব। ঠিক আছে, না হয় ইংরেজদের থেকে আমরা আবার শুরু করব। ঠিক আছে, তো এখন আমরা ওই টপিকগুলো একটু রেখে আসলাম। এখন আমরা যাব হচ্ছে এই ভূগোলে। ঠিক আছে, এখন আমরা যাব ভূগোলের কয়েকটা টপিক শেষ করব, কারণ একসাথে ইতিহাস। আচ্ছা স্যার, দর্শন প্রত্যন্ত ভূগোল অংশটা শুরু করলে ভালো হতো, ইতিহাস অংশটা লেকচার বই আছে। আচ্ছা ঠিক আছে, এর জন্য আমি কি ইতিহাসটা স্কিপ করে গিয়েছি। এখন আমরা পড়বো হচ্ছে কি ভূগোল। ঠিক আছে, ভূগোলের যে গুরুত্বপূর্ণ অক্ষরেখা, দ্রাঘিমা রেখা, এইগুলো আমরা একটু পড়ে আসি। ঠিক আছে, তো এটা আমরা একটু ভালো করে পড়ে আসি। তো এইটা যদি আমাদের পৃথিবী আমরা কল্পনা করি, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের পৃথিবী। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের পৃথিবী। ওকে, তো এই পৃথিবীটাকে অনেকগুলো কাল্পনিক রেখা দ্বারা ভাগ করা হয়েছে। কি করা হয়েছে? কাল্পনিক রেখা দ্বারা ভাগ করা হয়েছে। ঠিক আছে, তো এই কাল্পনিক রেখাগুলোকে কি বলা হয়? অক্ষরেখা এবং কি দ্রাঘিমা রেখা। এখন আমরা শিখব কোনগুলো অক্ষরেখা, কোনগুলো হচ্ছে কি দ্রাঘিমা রেখা। এখন আসি আমরা এইভাবে যে দাঁড়িয়ে আছে যে রেখাগুলো, এই দাঁড়িয়ে থাকা রেখাগুলোকে বলবো আমরা কি দ্রাঘিমা রেখা। এইভাবে যে দাঁড়িয়ে থাকে মানে যে রেখাগুলো দাঁড়িয়ে থাকে এগুলো হচ্ছে কি দ্রাঘিমা রেখা। আবার যে রেখাগুলো এইভাবে থাকে মানে দাঁড়িয়ে থাকতে অক্ষম, সেগুলোকে বলবো কি আমরা অক্ষরেখা। এই যে রেখাগুলো এগুলো হচ্ছে কি অক্ষরেখা। ঠিক আছে, এই যে রেখাটা এটার নাম হচ্ছে কি অক্ষরেখা। এইভাবে যে রেখাগুলো কল্পনা করা হবে এগুলো সব কি অক্ষরেখা। তাহলে এইভাবে যে রেখাগুলো এগুলো হচ্ছে দ্রাঘিমা রেখা, তাহলে এইভাবে যে রেখাগুলো এগুলো হচ্ছে কি অক্ষরেখা। এখন গুরুত্বপূর্ণ যে অক্ষ এবং দ্রাঘিমা রেখাগুলো রয়েছে এগুলো আমরা একটু জানবো। ঠিক আছে, তো এই হচ্ছে এই রেখাটার মান হচ্ছে কি 0 ডিগ্রি। তারপর এই যে রেখাটা পৃথিবীকে কি উত্তর এবং দক্ষিণ, আমরা জানি মানচিত্রের যে কোনো উপরের দিক হচ্ছে কি উত্তর, নিচের দিক হচ্ছে কি দক্ষিণ। আর মানচিত্র বা যে কোনো অবয়ব আঁকানোর সামনে দাঁড়ালে হাতের ডান পাশটা হবে কি পূর্ব আর এই পাশটা হবে কি পশ্চিম, এই পাশটা হবে পশ্চিম। ঠিক আছে, তাহলে এই যে রেখাটা এই রেখাটার নাম হচ্ছে নিরক্ষরেখা বা হচ্ছে কি ইকুয়েটোরিয়াল রেখা। এই রেখাটার মান হচ্ছে 0 ডিগ্রি। এই রেখাটার মান হচ্ছে কত ডিগ্রি? 0 ডিগ্রি। ঠিক আছে, এই রেখাটার মান হচ্ছে 0 ডিগ্রি। তারপর উপরে তার একটু উপরে হচ্ছে যে রেখাটা, এই রেখাটার নাম হচ্ছে 23.5 ডিগ্রি অক্ষরেখা।
23.5 অক্ষরেখা, এটার নাম হচ্ছে কি 23.5 যে অক্ষরেখা, এটার নাম হচ্ছে কর্কটক্রান্তি রেখা। এটা আমাদের বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে বলে এই রেখাটার গুরুত্ব অনেক বেশি, ঠিক আছে। এটার নাম হচ্ছে 23.5 অক্ষরেখা, এটার নাম হচ্ছে কর্কটক্রান্তি রেখা। তারপর নিচে এই দিক দিয়ে যে রেখাটা, এটার নাম হচ্ছে কি 23.5, এটা তো 23.5 উত্তর, আর এটা হচ্ছে কি 23.5 দক্ষিণ, ঠিক আছে। তো এইটার নাম হচ্ছে মকরক্রান্তি রেখা, এটার নাম হচ্ছে কি মকরক্রান্তি রেখা, এটার নাম হচ্ছে মকরক্রান্তি রেখা। তাহলে প্রথম যে রেখাটা, এটা হচ্ছে কি বললাম, এটার নাম হচ্ছে কি কর্কটক্রান্তি রেখা। তারপর এই যে রেখাটা, এটা হচ্ছে মকরক্রান্তি রেখা। তারপর আমরা দেখব এরকম করে যে রেখাগুলো অঙ্কন করা হয়েছে, এগুলো তো দ্রাঘিমা রেখা। এরকম করে জলপথের উপর দিয়ে একটা বাঁকি এরকম করে রেখা অঙ্কন করা হয়েছে, যে রেখাটার নাম হচ্ছে কি, এই রেখাটার নাম হচ্ছে ইন্টারন্যাশনাল ডেডলাইন বা হচ্ছে কি আন্তর্জাতিক তারিখ রেখা, ঠিক আছে। এটা হচ্ছে 180 পূর্ব দ্রাঘিমা, ঠিক আছে। এটা কি 180 পূর্ব দ্রাঘিমা। তারপর এই যে রেখাটা 0 এটা হচ্ছে গ্রিনিচ মানমন্দির উপর দিয়ে কল্পনা করা হয়েছে। এই রেখাটা দিয়ে কি টাইম নির্ধারণ করা হয়, কি করা হয়, এই টাইমটাকে নির্ধারণ করা হয়। এবং এই সময়ের সাথে আমাদের সময় কি 6 ঘন্টা অগ্রবর্তী। আমরা জানি এইসব ডিগ্রির জন্য কত, 1 ডিগ্রির জন্য 4 মিনিট করে সময় কি বাড়ে, 1 ডিগ্রির জন্য কি 4 মিনিট করে টাইম বাড়ে, ঠিক আছে। এই হচ্ছে কর্কটক্রান্তি, এটা হচ্ছে কি নিরক্ষরেখা। তারপর নিচে এইদিকে হচ্ছে কি কুমেরুবৃত্তীয় রেখা, আর এটা হচ্ছে কি সুমেরুবৃত্তীয় রেখা। এটা হচ্ছে 66.5 দক্ষিণ, আর এটা হচ্ছে 66.5 উত্তর, ঠিক আছে। এই হচ্ছে আমাদের অক্ষরেখার যে বিষয়গুলো ছিল, এই হচ্ছে আমাদের অক্ষরেখার বিষয়গুলো, ঠিক আছে। এখন আমরা দেখব হচ্ছে অক্ষরেখা, দ্রাঘিমা রেখা, আর হচ্ছে কি তারিখ রেখা। বাংলাদেশের অবস্থান এবং সীমানা দেখব আমরা এখন, ঠিক আছে। বাংলাদেশের অবস্থান এবং সীমানা। এই হচ্ছে আমাদের বাংলাদেশ। এই হচ্ছে আমাদের বাংলাদেশ। আমরা জানি বাংলাদেশের সাথে সীমান্ত রয়েছে কয়টা দেশের, বাংলাদেশের সাথে সীমান্ত রয়েছে 2টা দেশের, একটা হচ্ছে কি ভারত, আর একটা হচ্ছে কি মায়ানমার। এবং বাংলাদেশের ভৌগোলিক সীমারেখা আমরা জানি 20°34' থেকে উত্তর অক্ষরেখা থেকে 26°38'। এটা হচ্ছে কি অক্ষরেখায়, এটা হচ্ছে বাংলাদেশের সীমানা কি বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এই অক্ষরেখায়। তারপরে 88°1' থেকে 88°1' থেকে 92°41' এই পর্যন্ত, ঠিক আছে। এই হচ্ছে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, ঠিক আছে, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান। এখন আমরা দেখব হচ্ছে বাংলাদেশের সীমানা, তো আমরা জানি যে 1,47,570 বর্গ কিলোমিটার, ঠিক আছে। বাংলাদেশের প্রশাসনিক অঞ্চলের এটা আমরা একটু জেনে ফেলি, যে বাংলাদেশের প্রশাসনিক অঞ্চলের হচ্ছে কি, বাংলাদেশের প্রশাসনিক অঞ্চলে হচ্ছে কয়টি বিভাগ, হচ্ছে কয়টি, আমরা জানি বিভাগ হচ্ছে 8টি। তারপর সিটি কর্পোরেশন হচ্ছে 12টি। তারপর সিটি কর্পোরেশনের পর হচ্ছে জেলা 64টি, পৌরসভা 330, 495 হচ্ছে কি 495 হচ্ছে থানা, 495 হচ্ছে উপজেলা, সরি। আর থানা হচ্ছে কি 652, থানা হচ্ছে 652। এই হচ্ছে বাংলাদেশের প্রশাসনিক অঞ্চল। এখন আমরা এটার সাথে দেখব হচ্ছে বাংলাদেশের কি ভৌগোলিক অবস্থান, ঠিক আছে, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান। ওকে, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান আমরা দেখলাম 20°34' ওটা থেকে। তারপর বাংলাদেশের উপরে এখানে হচ্ছে কি আসাম, এখানে হচ্ছে মেঘালয়, তারপর এখানে হচ্ছে কি ত্রিপুরা, মিজোরাম, এই পাশে হচ্ছে পশ্চিমবঙ্গ, নিচে হচ্ছে বঙ্গোপসাগর, ঠিক আছে। এই হচ্ছে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, ঠিক আছে। তারপর আমরা দেখব বাংলাদেশের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য। বাংলাদেশের ভূপ্রাকৃতিকে 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে কি প্লাস্টোসিন কালের সোপানসমূহ, টারশিয়ারি যুগের পাহাড়সমূহ, আর একটা হচ্ছে কি সাম্প্রতিক কালের যে
প্লাবন সমভূমিটা। টারশিয়ারি যুগের পাহাড়সমূহ হচ্ছে কি এই যে পার্বত্য দুই অঞ্চলের যে পাহাড়সমূহ এগুলো হচ্ছে কি টারশিয়ারি, এটা হচ্ছে মূল ভূখণ্ডের 12%। কত পার্সেন্ট? মূল ভূখণ্ডের হচ্ছে 12%। তারপর এই পাশে যেটা আছে এই যে এইখানে বরেন্দ্র অঞ্চল এবং কি বরেন্দ্র অঞ্চলের পর এই পাশে যে ভূখণ্ডটা আছে মধুপুর বাওয়ালের গড়, এটা হচ্ছে কত পার্সেন্ট? 8%। প্লাস্টোসিনকালের। আর পুরা বাংলাদেশটাই হচ্ছে কি কত পার্সেন্ট? 80%। ঠিক আছে, কত পার্সেন্ট? এই 80%। এটা মিলিয়ে হচ্ছে কি এই ভূপ্রাকৃতিকে 3টা ভাগে, তাহলে 12, 8 আর ওইটা হচ্ছে কি 80%। ঠিক আছে, তো এই হচ্ছে বাংলাদেশের ভূপ্রাকৃতি। ঠিক আছে, এবং বাংলাদেশের ভৌগোলিক অবস্থান যেটা আমরা পড়লাম। তারপর অক্ষরেখা, বাংলাদেশের সীমানা, বাংলাদেশের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য এবং নদ নদী। ঠিক আছে, এখন আমরা নদ নদীটা একটু ভালো করে পড়ব। ঠিক আছে, নদ নদীর মিলনস্থল, উৎপত্তি, এটা একটু দেখব ভালো করে। আচ্ছা, মানচিত্র যেহেতু আঁকা আছে এটা দিয়ে আমরা পড়ে ফেলি। আচ্ছা, আমরা এখন পড়বো হচ্ছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ যে নদ নদীগুলো এগুলোর উৎপত্তি স্থল আর হচ্ছে কি উৎপত্তি স্থল এবং পতন স্থল এবং অন্য নদীর সাথে মিলিত হয়েছে এইগুলো একটু পড়বো। ঠিক আছে, আচ্ছা, তো আমরা জানি বাংলাদেশের সবচেয়ে কি বৃহত্তম, গভীরতম এবং প্রশস্ততম নদী হচ্ছে কি মেঘনা, এবং সবচেয়ে দীর্ঘতম নদী বলা হয় সেটাকে বলা হয় কি দীর্ঘতম নদী বলা হয় সেটা হচ্ছে কি পদ্মা। তো বাংলাদেশে গুরুত্বপূর্ণ যে নদীগুলো বাংলাদেশে প্রবেশ করেছে এবং কি গুরুত্বপূর্ণ নদীগুলো প্রবেশ করেছে এবং কোথায় মিলিত হয়েছে এগুলো আমরা দেখব। তারপর এখানে হচ্ছে কি হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ, এই হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে গঙ্গা নদীর উৎপত্তি এবং বাংলাদেশে প্রবেশ করে এই নদীটার নাম হয়েছে কি বাংলাদেশে প্রবেশ করে এই নদীটার নাম হয়েছে কি নদী? এই নদীটার নাম হচ্ছে পদ্মা নদী। তারপর এখানে হচ্ছে কি সিকিমের পার্বত্য অঞ্চল, এই সিকিমের পার্বত্য অঞ্চল থেকে দুইটা নদীর উৎপত্তি, একটা হচ্ছে তিস্তা আর একটা হচ্ছে কি করতোয়া। ঠিক আছে, একটা হচ্ছে তিস্তা আর একটা হচ্ছে করতোয়া। তারপর এইদিকে হচ্ছে কি কৈলাস শৃঙ্গের মানস সরোবর, এই কৈলাস শৃঙ্গের মানস সরোবর থেকে একটা নদীর উৎপত্তি হয় যে নদীটার নাম হচ্ছে কি ব্রহ্মপুত্র। এটা প্রবেশ করে কোথায়? এই নদীটা প্রবেশ করে হচ্ছে বাংলাদেশে কি দিয়ে? কুড়িগ্রাম জেলা দিয়ে। ঠিক আছে, তারপর এখানে হচ্ছে কি মণিপুরের পার্বত্য অঞ্চল থেকে দুইটা নদীর উৎপত্তি হয়, একটা হচ্ছে কি বরাক আর একটা হচ্ছে তুই ভাই। বাংলাদেশে প্রবেশ করে একটা নাম ধারণ করে সুরমা আর একটা হচ্ছে কি কুশিয়ারা। তারপর এই ত্রিপুরার পার্বত্য অঞ্চল থেকে দুইটা নদীর উৎপত্তি হয়, তিতাস, গুমতি। আরাকানের পাহাড় থেকে কি দুইটা নাফ আর একটা হচ্ছে কি নাফ নদীর উৎপত্তি হয়, একটা হচ্ছে সাঙ্গু। তারপর এখানে হচ্ছে কি লংলেয়া উপত্যকা থেকে আরেকটা নদীর উৎপত্তি হয় যেটার নাম হচ্ছে কি কর্ণফুলী। যে নদীটার উৎপত্তি হয় সেটা হচ্ছে কি কর্ণফুলী। এখন শুধু আমরা নদীর উৎপত্তি স্থলগুলো দেখব। ঠিক আছে, নদীর উৎপত্তি স্থল এবং নদীগুলো কি এই দিক দিয়ে এসে প্রবাহিত হয়ে কোন ভূখণ্ডে প্রবেশ করে? বাংলাদেশের ভূখণ্ডে আসার পর কোথায় মিলিত হয় এটা আমরা যা দেখব, মিলনস্থলগুলো আমরা একটু দেখব। ঠিক আছে, অনেক হিবিজিবি লাগতেছে, এগুলো একটু মুছে নেই। তো এই হচ্ছে কি গঙ্গা নদী যেটা প্রবেশ করে নাম ধারণ করে কি পদ্মা। তারপর এই দিক দিয়ে প্রবেশ করে হচ্ছে একটা নদী যেটার নাম হচ্ছে কি ব্রহ্মপুত্র। এগুলো আমরা জানি, প্রত্যেকটা নদীর উৎপত্তিস্থল মিলনস্থল দেখানোর দরকার নেই, আমি জাস্ট বলে দিচ্ছি। এই নদীটা এই দিক দিয়ে এসে একটা ভূমিকম্প হয়, আমরা জানি এই ডাউকি ফল্টের ভূমিকম্পের ফলে এখান থেকে যমুনা নদীর স্রোতটা, যমুনা নামে ব্রহ্মপুত্র নদীর স্রোতটা এই দিক দিয়ে প্রবাহিত হয়। তার পরবর্তীতে এই দিক দিয়ে হচ্ছে কি এই দিক দিয়ে পুরাতন ব্রহ্মপুত্রের স্রোতটা চলে যায়। তারপরে এই দিক দিয়ে যে নদীটা আসে সুরমা এবং কুশিয়ারা একসাথে মিলিত হয় কোথায়? হবিগঞ্জের আজমেরীগঞ্জে। তার পরবর্তীতে হবিগঞ্জের আজমেরীগঞ্জের পরবর্তীতে এই দিক দিয়ে আসে হচ্ছে কি হবিগঞ্জের আজমেরীগঞ্জে এই দিক দিয়ে কালনী নামে সামনের দিকে প্রবাহিত হয়ে ভৈরব বাজারে কার সাথে মিলিত হয়? ভৈরব বাজারে মিলিত হয় হচ্ছে ব্রহ্মপুত্রের সাথে। ঠিক আছে, ব্রহ্মপুত্রের সাথে মিলিত হওয়ার পর তার পরবর্তীতে মেঘনা নাম ধারণ করে সামনের দিকে এগিয়ে যায়। তারপর এইখানে হচ্ছে রাজবাড়িতে মিলিত হয় পদ্মা এবং
যমুনা, এইগুলো হচ্ছে বড় নদীর মিলনস্থলগুলো, ঠিক আছে। তারপর এই দিক থেকে হচ্ছে কি কালুরঘাটে হচ্ছে কর্ণফুলী আর হচ্ছে কি হালদা নদীর একসাথে মিলিত হয়, ঠিক আছে। এখন দেখি আমরা পরবর্তী কি টপিকটা আমাদের রয়েছে, ঠিক আছে। এইগুলো আমরা সবাই কি জানি। তারপর হচ্ছে বাংলাদেশের কৃষি, এখান থেকে আমরা পড়বো হচ্ছে কি বাংলাদেশের কৃষি থেকে পড়বো যে কৃষির যে মৌসুমগুলো রবি এবং খরিফ মৌসুম, এই মৌসুমগুলো আমরা পড়বো। তারপরে পড়বো হচ্ছে কৃষির উন্নত যে জাতগুলো আছে, যেমন মোহনবাসী, কানাইবাসী, বীরজবা, এগুলো হচ্ছে কিসের জাত, এগুলো হচ্ছে কলার জাত। তারপর রূপালী, ডেলফোস তুলার জাত। তারপরে ডায়মন্ড, কার্ডিনাল, এগুলো হচ্ছে কিসের জাত, এই ডায়মন্ড, কার্ডিনাল এগুলো হচ্ছে কিসের জাত, আলুর জাত। তারপর সুমাত্রা, ম্যানিলা, এগুলো হচ্ছে তামাকের জাত। এই উন্নত জাতগুলো পড়ব। তারপর বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা এবং স্থলবন্দর, এই সীমান্তবর্তী অঞ্চলগুলো হচ্ছে কোনগুলো, এই সীমান্তবর্তী অঞ্চলগুলো হচ্ছে যেখানে স্থলবন্দর রয়েছে, যেমন হচ্ছে যশোরের বেনাপোল সীমান্তবর্তী এলাকা। তারপরে বাকি যেগুলো আছে যেমন যশোরের বেনাপোল, সাতক্ষীরার বুমরা, তারপরে হিলি হচ্ছে কোথায়, হিলি বিরল হচ্ছে দিনাজপুর। তারপরে ছোট সোনা মসজিদ হচ্ছে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ, এইগুলো আমরা পড়বো। বুড়িমারি, তারপরে বিলোনিয়া স্থলবন্দর, এইগুলো আমরা পড়বো হচ্ছে কি ভূগোলের যে অঞ্চলগুলো আছে এবং সীমান্তবর্তী এলাকাগুলো, এইগুলো আমরা পড়বো, ঠিক আছে। তার পরবর্তীতে হচ্ছে নৃবিজ্ঞানে পড়বো আমরা হচ্ছে কি বাঙালি জাতির উৎপত্তি। পানি খেয়ে আছে। তারপরে আমরা পড়বো হচ্ছে নৃবিজ্ঞান বাঙালি জাতির উৎপত্তি। সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা, এটা চার্জ শেষ হয়ে গিয়েছিল একটু। আচ্ছা, তো বাঙালি জাতির উৎপত্তি আমরা জানি, বাঙালি জাতির উৎপত্তি হয় কিভাবে, বাঙালি জাতির উৎপত্তিগুলো আমরা একটু দেখব। প্রথমে আমরা জানি বাঙালি জাতির উৎপত্তি হচ্ছে কি যে ভূখণ্ড থেকে উৎপত্তি, আমরা একটু দেখব এখন। তো এই যে ভূখণ্ডটা, এই ভূখণ্ডে প্রথমে বসবাস করতে হচ্ছে কারা, নেগ্রিটোরা। প্রথমে বসবাস করতে হচ্ছে নেগ্রিটোরা। তারপর বাংলাদেশের ঠিক নিচে এখানে হচ্ছে কি ইন্দোচীন অঞ্চল, এই অঞ্চল থেকে আসাম হয়ে এই ভূখণ্ডে প্রবেশ করে হচ্ছে কারা, এই ভূখণ্ডে প্রবেশ করে হচ্ছে অস্ট্রিকরা। অস্ট্রিকরা এসে কাদের উৎখাত করে, অস্ট্রিকরা এসে উৎখাত করে হচ্ছে নেগ্রিটোদের। তো আমরা পড়তেছি এখন নৃবিজ্ঞানে যে টপিকটুকু পড়তে হবে, বাঙালি জাতির উৎপত্তি, তারপরে হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠী, বসবাস স্থান, তারপরে হচ্ছে কি বিভিন্ন অঞ্চলের লোকসঙ্গীত। তো প্রথমে অস্ট্রিকরা বসবাস করত, তারপরে অস্ট্রিকরা নেগ্রিটোদের উৎখাত করে। তার পরবর্তীতে হচ্ছে কি এই ভূখণ্ডে হচ্ছে যা প্রথমের উৎপত্তিগুলো আমরা দেখব কিভাবে। এই ভূখণ্ডে প্রথমে হচ্ছে থাকে হচ্ছে নেগ্রিটোরা, তারপর নেগ্রিটোদের উৎখাত করে হচ্ছে অস্ট্রিকরা। অস্ট্রিকদের পর এই ভূখণ্ডে আসে হচ্ছে দ্রাবিড় জাতি, যারা কি সিন্ধু সভ্যতা গড়ে তোলে। আমরা জানি সিন্ধু সভ্যতা গড়ে তোলে কারা, দ্রাবিড়রা, ঠিক আছে। সিন্ধু সভ্যতা গড়ে তোলে কারা, দ্রাবিড়রা। এই দ্রাবিড়রা সভ্যতা অনেক উন্নত ছিল বলে এদের সাথে কি মিশে যায় অস্ট্রিক দ্রাবিড়ের যে মিলিত ধারাটা ছিল, এদের সাথে এসে মিশে যায় কারা, দ্রাবিড় জাতি। তার পরবর্তীতে বর্চনীয় মঙ্গোলীয় এরাও কি এই ভূখণ্ডে প্রবেশ ঘটায়। পরবর্তীতে আর্য জাতি এসে ইরাল পর্বতের দক্ষিণ থেকে আর্য জাতি এসে এই ভূখণ্ডে কি করে
আর্য জাতি এসে এই বাঙালি জাতিগোষ্ঠীটাকে গড়ে তোলে। সেক্ষেত্রে দুইটা ভাগে আমরা ভাগ করি, প্রথমে হচ্ছে আর্য আর হচ্ছে কি অনার্য। তাহলে আর্যর আগে ছিল কারা কারা? নেগ্রিটো, অস্ট্রিক, দ্রাবিড়, তারপরে হচ্ছে কি ভোটচেনীয়, এরা হচ্ছে কি আর্যদের আগমনের আগে। তার পরবর্তীতে আসে হচ্ছে কারা? তার পরবর্তীতে হচ্ছে এই আর্যরা এসে বাঙালি জাতিগোষ্ঠী গড়ে তোলে, ঠিক আছে। তারপরে হচ্ছে আমরা দেখবো হচ্ছে ক্ষুদ্র নিগোষ্ঠী, ঠিক আছে। ক্ষুদ্র নিগোষ্ঠী, যেহেতু আমরা সংখ্যায় অনেক কমে গিয়েছি, সংখ্যায় প্রথম থেকে অনেক ফাস্ট যাওয়ার কারণে হয়তো সবাই বুঝতে পারোনি প্রথমে। তো এখন আমরা দেখবো হচ্ছে ক্ষুদ্র নিগোষ্ঠী, ঠিক আছে। ক্ষুদ্র নিগোষ্ঠীগুলো আমরা একটু দেখব। আচ্ছা, আমরা জানি ক্ষুদ্র নিগোষ্ঠীগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষায়, ক্ষুদ্র নিগোষ্ঠীগুলো পরীক্ষায় আসে। তো প্রথমে আমরা দেখব হচ্ছে কোন অঞ্চলে কোন ক্ষুদ্র নিগোষ্ঠী বসবাস করে, ঠিক আছে। কোন অঞ্চলে কোন ক্ষুদ্র নিগোষ্ঠী বসবাস করে? আমরা জানি এই অঞ্চলটার নাম হচ্ছে কি, এই অঞ্চলটার নাম হচ্ছে সিলেট। সিলেট এই অঞ্চলে বসবাস করে প্রধানত যে ক্ষুদ্র নিগোষ্ঠীগুলো, একটা হচ্ছে কি মণিপুরি, আরেকটা হচ্ছে কি মণিপুরি, আরেকটা হচ্ছে কি খাসিয়া। মণিপুরি আরেকটা হচ্ছে কি খাসিয়া। তাহলে এই অঞ্চলের উল্লেখযোগ্য ক্ষুদ্র নিগোষ্ঠী হচ্ছে কি মণিপুরি আর হচ্ছে খাসিয়া, মণিপুরি আর হচ্ছে খাসিয়া। তারপর আরেকটু এইদিকে আসলে হচ্ছে কি এখানে হচ্ছে কি অঞ্চল? ময়মনসিংহ, তারপরে নেত্রকোনা, সুনামগঞ্জ, এই অঞ্চলে হচ্ছে নেত্রকোনা। তারপরে এই অঞ্চলে বসবাস করে হচ্ছে ক্ষুদ্র নিগোষ্ঠী কি কি? এটা হচ্ছে গারো, কোচ, এরা বসবাস করে কোথায়? এই গারো কোচ বসবাস করে এই ময়মনসিংহ এই অঞ্চলটায়। তারপরে এই যে অঞ্চলটুকু, এই অঞ্চল হচ্ছে রাজশাহী অঞ্চল, এই অঞ্চলে বসবাস করে হচ্ছে কি রাজবংশী। তারপর এই দিকে যে অঞ্চলটুকু ছিল, এই অঞ্চলে বসবাস করে হচ্ছে কি ওরাও, এই অঞ্চলে বসবাস করে হচ্ছে ওরাও, ঠিক আছে। তারপরে এইদিকে আমরা যদি পড়ি এদিকে সুন্দরবন অবস্থিত, এই 5টা জেলায় এইখানে বসবাস করে হচ্ছে কারা? সুন্দরবনের এই অঞ্চলটুকুতে বসবাস করে হচ্ছে কারা? মৌয়ালি আর হচ্ছে বাওয়ালি, যারা মধু সংগ্রহ করে, ঠিক আছে। তারপর পটুয়াখালী আর কক্সবাজারে থাকে হচ্ছে রাখাইন। বাকি যে উপজাতিগুলো সবগুলো কোথায় থাকে? এই পার্বত্য চট্টগ্রামে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের ক্ষুদ্র নিগোষ্ঠী, গুরুত্বপূর্ণ ক্ষুদ্র নিগোষ্ঠী। এগুলো এদের অনুষ্ঠানগুলো দেখবো, যেমন খাসিয়া আর গারো হচ্ছে কি মাতৃতান্ত্রিক, খাসিয়া এবং গারো হচ্ছে কি মাতৃতান্ত্রিক। তারপরে হচ্ছে বিভিন্ন অঞ্চলের লোকসঙ্গীত, যেমন ভাওয়াইয়া, গম্ভীরা, চাঁপাইনবাবগঞ্জের এই গানগুলো আছে না, এগুলো আমরা একটু দেখব, ঠিক আছে। পরীক্ষার এগুলো অবশ্যই দেখে যাব। তারপরে হচ্ছে প্রত্নতত্ত্ব এবং সভ্যতার অবদান, ঠিক আছে। প্রত্নতত্ত্ব এবং সভ্যতার অবদান, এইটা একটু ডিটেলসে পড়তে হবে, ঠিক আছে। আমরা একটু প্রত্নতত্ত্ব এবং সভ্যতাটা একটু ডিটেলস দেখব। আচ্ছা, এটাই যদি আমাদের মহাদেশ ধরি, ঠিক আছে। এই অঞ্চলে মানে পুরো সভ্যতাটা আমরা একটু কোথায় কোন সভ্যতাটা গড়ে ওঠে এটা আমরা একটু দেখব, ঠিক আছে। তো এই যে অঞ্চল ছিল এটা হচ্ছে দক্ষিণ এশিয়া অঞ্চল, এই অঞ্চলে আমরা বসবাস করতাম, ঠিক আছে। আর এটা হচ্ছে মধ্যপ্রাচ্য অঞ্চল, এটা হচ্ছে মধ্যপ্রাচ্য অঞ্চল। পৃথিবীর সবচেয়ে প্রাচীন যে সভ্যতা, এই সভ্যতাটার নাম হচ্ছে মেসোপটেমীয় সভ্যতা। পৃথিবীর সবচেয়ে প্রাচীন যে সভ্যতা, এই সভ্যতাটার নাম কি? মেসোপটেমীয় সভ্যতা। এটা গড়ে ওঠে কোথায়? ইরাকে, ইরাক, সিরিয়া এই অঞ্চলে। ইরাকটা হচ্ছে এখানে। তাহলে মেসোপটেমীয় সভ্যতা গড়ে ওঠে কোথায়? ইরাকে। মেসোপটেমীয় সভ্যতার ভাগ ছিল কয়টা? 4টা, সুমেরীয়, অ্যাসিরীয়, ব্যাবিলনীয় আর হচ্ছে কি ক্যালোডীয়, ঠিক আছে। সুমেরীয়, অ্যাসিরীয়, ব্যাবিলনীয় আর হচ্ছে কি ক্যালোডীয়। এটা হচ্ছে মেসোপটেমীয় সভ্যতার ভাগ। মেসোপটেমিয়া অর্থ হচ্ছে 2 নদীর মধ্যবর্তী ভূমি, ঠিক আছে। তো এই মেসোপটেমীয় সভ্যতা গড়ে ওঠে 2টা নদীকে কেন্দ্র করে, একটা হচ্ছে কি ইউফ্রেটিস আর একটা হচ্ছে কি ফুরাত। ইউফ্রেটিসের আরেক নামই হচ্ছে ফুরাত, আর একটা হচ্ছে কি টাইগ্রিস বা হচ্ছে দজলা। এই নামগুলো যেন উলটপালট না করি, একটা হচ্ছে ইউফ্রেটিস যার আরেক নাম হচ্ছে ফুরাত, আর একটা হচ্ছে দজলা যার আরেক নাম হচ্ছে কি টাইগ্রিস। এই নদীর অববাহিকায় গড়ে ওঠে। এখন সভ্যতার অবদানগুলো দেখব। সুমেরীয় সভ্যতার অবদানটা ছিল মূলত হচ্ছে তারা কৃষি নির্ভর অর্থনীতি পরিচালনা করত। তারপর সুমেরীয়দের অবদান ছিল সবথেকে বেশি হচ্ছে চাকা আবিষ্কার। কি আবিষ্কারে? চাকা আবিষ্কারে। সুমেরীয়দের অবদান ছিল কিসে? চাকা আবিষ্কারে। কি আবিষ্কারে?
চাকা আবিষ্কারে, ঠিক আছে। তারপরে হচ্ছে সুমেরীয়দের অবদান ছিল চাকা আবিষ্কার করে, তারপরে একটা লিখন পদ্ধতি তারা আবিষ্কার করে যেটার নাম হচ্ছে কি কিউনিফর্ম। কিউনিফর্ম লিখন পদ্ধতি লিখত কারা? সুমেরীয়রা। এই কিউনিফর্ম রীতিতে একটা উপন্যাস লিখে যার নাম হচ্ছিল, মানে মহাকাব্য ছিল যার নাম ছিল কি গিলগামেশ। তাহলে সুমেরীয় সভ্যতার অবদান কি কি ছিল? সুমেরীয় সভ্যতার অবদান ছিল তারা কি চাকা আবিষ্কার করে, তারপর হচ্ছে কি করে গিলগামেশ যে মহাকাব্যটা ছিল এই কিউনিফর্ম রীতিতে লেখা হয়, এবং তারা কৃষি নির্ভর অর্থনীতি ছিল। তারপরে আমরা আসি হচ্ছে মেসোপটেমিয়া সভ্যতার আরেকটা ভাগ হচ্ছে কি, মেসোপটেমিয়ার ভাগ হচ্ছে সুমেরীয়, অ্যাসিরীয়। অ্যাসিরীয়, ব্যাবিলনীয়, আর একটা হচ্ছে কি ক্যালোডীয়। এখন ব্যাবিলনীয় সভ্যতায় আসি। ব্যাবিলনীয় সভ্যতার অবদান ছিল আইন সংকলনে, ওদের অবদানটা ছিল কি সে আইন সংকলনে। তাহলে ব্যাবিলনীয় সভ্যতাটার অবদান হচ্ছে আইন সংকলনে, ঠিক আছে। ব্যাবিলনীয় সভ্যতার অবদানটা ছিল আইন সংকলনে। তাদের আইনটা ছিল এরকম, যেমন হচ্ছে কি প্রতিশোধ পরায়ণ, যে চোখের বদলে চোখ, মানুষের বদলে মানে মৃত্যুর বদলে মৃত্যু, এরকম বদলা নির্ভর। তারপরে হচ্ছে ব্যাবিলনীয় ক্যালোডীয়। ক্যালোডীয়রা হচ্ছে কি সপ্তাহে যে 7 দিন এটা কি ওরা নির্ধারণ করে, ঠিক আছে। আর এই যে ব্যাবিলনীয় সভ্যতার যে ঝুলন্ত উদ্যানটা ছিল, ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান বলে যেটাকে আমরা জানি, এই ব্যাবিলনের ঝুলন্ত উদ্যানটা নির্মাণ করে কারা? এই ক্যালোডীয় সভ্যতার মানুষজন, ঠিক আছে। তারপরে হচ্ছে ক্যালোডীয়র পর আমরা যাব হচ্ছে কিসে, ক্যালোডীয়র পর রইল বাকি আমাদের ব্যাবিলনীয় অ্যাসিরীয়। এই যে তখন আমি অক্ষাংশ দ্রাঘিমাংশ পড়ালাম বললাম না, এই অক্ষাংশ দ্রাঘিমাংশে ভাগ করে কারা? এই ক্যালোডীয় সভ্যতার মানুষজন, ঠিক আছে। ক্যালোডীয় সভ্যতার মানুষজন না, সরি, সেটা হচ্ছে অ্যাসিরীয় সভ্যতার মানুষজন, ঠিক আছে। এই অক্ষাংশ দ্রাঘিমাংশে ভাগ করে হচ্ছে কারা? অ্যাসিরীয় সভ্যতার মানুষজন, ঠিক আছে। তারপর এই অক্ষরেখা বৃত্তের যে মান 360 ডিগ্রি, এটাও তৈরি করে কারা? এটাও তৈরি করে হচ্ছে অ্যাসিরীয় সভ্যতার মানুষজন, ঠিক আছে। এই হচ্ছে মেসোপটেমিয়া সভ্যতার গুরুত্বপূর্ণ বিষয়গুলো, ঠিক আছে। তারপরে হচ্ছে এইদিকে হচ্ছে কি, এইদিকে এখানে জানি আমরা হচ্ছে কি মিশর, এইখানে হচ্ছে সভ্যতা গড়ে ওঠে, এটার নাম হচ্ছিল কি মিশরীয় সভ্যতা। নীলনদকে কেন্দ্র করে যে সভ্যতাটা গড়ে ওঠে এটার নাম হচ্ছে কি, এটার নাম হচ্ছে মিশরীয় সভ্যতা। কি সভ্যতা? মিশরীয় সভ্যতা। মিশরীয় সভ্যতার গুরুত্বপূর্ণ অবদান ছিল কিসে? মিশরীয় সভ্যতার গুরুত্বপূর্ণ অবদান ছিল তারাও একটা লিখন পদ্ধতি আবিষ্কার করে যেটার নাম ছিল কি হায়ারোগ্রাফিক। তাদের অবদান ছিল সব থেকে বেশি হচ্ছে বর্ণমালা আবিষ্কারে। কিসে? বর্ণমালা আবিষ্কারে, ঠিক আছে। তাদের অবদান ছিল সব থেকে বেশি হচ্ছে বর্ণমালা আবিষ্কারে। তারপর হচ্ছে মিশরীয় সভ্যতার দুইটা গুরুত্বপূর্ণ তাদের স্থাপত্য ছিল, একটা হচ্ছে পিরামিড তৈরি আর একটা হচ্ছে স্ফিংস তৈরি, অর্ধেক মানুষের মতো সিংহের মতো এরকম একটা দেখি না আমরা, এটা হচ্ছে। আর এদেরকে বলা হতো কি ফারাও। তো এই হচ্ছে মিশরীয় সভ্যতার আদ্যপান্ত, ঠিক আছে। তারপরে আমরা পড়বো এইখানে লেবাননে একটা সভ্যতা ছিল যেটার নাম হচ্ছিল কি ফিনিশীয় সভ্যতা। এই ফিনিশীয় সভ্যতার সব থেকে বেশি অবদান ছিল বর্ণমালা আবিষ্কারে, ঠিক আছে। ফিনিশীয় সভ্যতার অবদান ছিল কি বর্ণমালা আবিষ্কারে, ঠিক আছে। তারপর এই পাশে হচ্ছে ইরান। ইরানে যে সভ্যতাটা ছিল এটার নাম হচ্ছে কি পারস্যিয়ান সভ্যতা বা পারস্য সভ্যতা, ঠিক আছে। এই পারস্য সভ্যতার একটা দিকে আমরা পড়বো যেটা হচ্ছে কি এরা মৃতের সৎকারের জন্য, মানে জুরথ্রুসবাদরা মানে মৃতের সৎকারের জন্য চিল ঘর ব্যবহার করে, ঠিক আছে। তারপর এইদিকে আসি যদি আমরা পাকিস্তানে, এইখানে ভারতে এইদিকে ছিল কি সিন্ধু সভ্যতা। এই যে প্রথম পড়লাম আমরা দ্রাবিড়রা, বাঙালি জাতিগোষ্ঠীর উৎপত্তির সময় পড়লাম না যে অস্ট্রিক, দ্রাবিড়, নেগ্রিটো, তারপরে বুটচুনীয়, মঙ্গোলীয়, আর্য, এই যে দ্রাবিড়রা, এই দ্রাবিড়রা বসবাস করতো কোথায়? এই দ্রাবিড়রা বসবাস করতো হচ্ছে এই সিন্ধু সভ্যতা গড়ে তোলে এই দ্রাবিড়রা, ওকে। তারপর এই দ্রাবিড়দের অবদান ছিল কিসে? বাটখারা দেখতাম না আমরা আগে ছোটবেলায়, বাটখারা মাপার জন্য বাটখারা ব্যবহার করত। এই মাপার জন্য বাটখারা ব্যবহার করতো কারা? এই সিন্ধু সভ্যতার মানুষজন। এবং এরা পয় নিষ্কাশনের জন্য মানে ড্রেনেজ সিস্টেম ব্যবহার করতো। এরা সভ্যতা অনেক উন্নত ছিল, ঠিক আছে। কারা? দ্রাবিড় সভ্যতার মানুষজন। এখন দ্রাবিড় ক্ষুদ্র নিগোষ্ঠী যদি আসে পরীক্ষায়, দ্রাবিড়রা বসবাস করে কোথায়? দ্রাবিড়, টুডা, নাগা এরা হচ্ছে বসবাস করে ভারতে, ঠিক আছে। তারপরে ভারতের উপরে ছিল চীন। এখানে ছিল একটা সভ্যতা যার নাম ছিল কি চৈনিক সভ্যতা। কি সভ্যতা? চৈনিক সভ্যতা। চৈনিক সভ্যতা গড়ে ওঠে দুইটা নদীকে কেন্দ্র করে, একটা হচ্ছে কি ইয়াংসিকিয়াং আর একটা হচ্ছে হুয়াংহো। এই দুই নদীর অববাহিকায় গড়ে ওঠে চৈনিক সভ্যতা, ঠিক আছে। তারপর যদি আসি আমরা এই পাশে আসি আর একটু এইদিকে, এখানে হচ্ছে কি হিব্রু সভ্যতা। ইসরায়েলে যে সভ্যতাটা ছিল হিব্রু সভ্যতা। হিব্রু সভ্যতার অবদান ছিল কিসে? হিব্রু সভ্যতার অবদান ছিল হচ্ছে তাদের
ধর্ম একেশ্বরবাদী ধর্মের প্রবর্তন করে কারা? এই হিব্রু সভ্যতার মানুষজন। ঠিক আছে, তারপর আমরা যদি আসি এই উত্তর আমেরিকা আর হচ্ছে দক্ষিণ আমেরিকা, এই উত্তর আমেরিকার এই মধ্য আমেরিকা অঞ্চলে ছিল কি একটা মধ্য আমেরিকা অঞ্চলে একটা সভ্যতা ছিল, যে সভ্যতাটা কি অনেক গুরুত্বপূর্ণ, মায়া সভ্যতা। ঠিক আছে, যে সভ্যতার নাম হচ্ছে কি মায়া সভ্যতা। ইনকা সভ্যতা ছিল কোথায়? এখানে দেশ হচ্ছে কি পেরু, দক্ষিণ আমেরিকার দেশ হচ্ছে কি পেরু, এখানে হচ্ছে কি ইনকা সভ্যতা। তারপর এখানে হচ্ছে কি, এখানে বললাম হচ্ছে মায়া সভ্যতা। তারপর মেক্সিকোতে, তার একটু নিচে হচ্ছে মেক্সিকোতে হচ্ছে কি আজটেক সভ্যতা। প্রত্যেকটা সভ্যতার কোন জায়গায় গড়ে ওঠে এগুলো আমরা কি দেখলাম। ঠিক আছে, এই হচ্ছে সভ্যতা। এখন আমরা এটার সাথে একটু ক্ষুদ্র মানে বিশ্বের যে ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলো আছে এগুলো একটু দেখে ফেলি। ঠিক আছে, প্রথমে যদি আমরা যাই এই দিক থেকে ভারত, ভারতের এই অঞ্চলে বসবাস করে হচ্ছে যে ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলো, একটা নাম হচ্ছে কি দ্রাবিড়, টুডা আর হচ্ছে কি নাগা। এরা বসবাস করতো কোথায়? দ্রাবিড়, টুডা, নাগা। এরা হচ্ছে কোথায় বসবাস করতো? দ্রাবিড়, টুডা, নাগায় বসবাস করতো হচ্ছে ভারত। তারপরে পাকিস্তানের একটা ক্ষুদ্র নৃগোষ্ঠী হচ্ছে আফ্রিদি। কি? আফ্রিদি। তারপর পিগমি, পিগমি, জুলু, কুলু, এরা বসবাস করতো কোথায়? আফ্রিকার। এরা বসবাস করতো হচ্ছে কোথায়? আফ্রিকায়। তারপর বুশম্যান একটা নামে ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে, সেটার নাম হচ্ছে কি বুশম্যান। এটা হচ্ছে কোথাকার? বতসোয়ানার, যেটা হচ্ছে আফ্রিকার দেশ। ঠিক এখানেই দেখবো আমরা মানচিত্রে বতসোয়ানা। তারপর আমরা যদি দেখি এই মহাদেশে কোনো ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে কিনা, এই মহাদেশে এই আমেরিকায় যারা বসবাস করতো আগে প্রাচীন অধিবাসী, তাদেরকে বলা হতো কি রেড ইন্ডিয়ান। তাহলে রেড ইন্ডিয়ান ক্ষুদ্র নৃগোষ্ঠী কোথায় বসবাস করতো? কোথায়? এই আমেরিকায়। তারপরে এখানে আমরা জানি একটা মহাদেশ আছে অস্ট্রেলিয়া মহাদেশ। এই অস্ট্রেলিয়া মহাদেশে যারা আদি অধিবাসী ছিল তাদেরকে বলা হতো কি অ্যাবরিজিন। কি বলা হতো? অ্যাবরিজিন। তারপর এই পাশে হচ্ছে কি নিউজিল্যান্ড, নিউজিল্যান্ডের অধিবাসীদের বলা হয় কিউই। ঠিক আছে, কি বলা হয়? কিউই। এই দেশে একটা ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে যাদের বলা হয় কি মাউরি। এই হচ্ছে বিশ্বের গুরুত্বপূর্ণ যে ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলো এইগুলো। ঠিক আছে, তারপরে দেখি আমাদের কোন টপিক। তারপর হচ্ছে গুরুত্বপূর্ণ স্থাপনা, স্ট্যাচু, প্রাসাদ, হচ্ছে ভাস্কর্য। ঠিক আছে, তারপরে কি কি আছে? গুরুত্বপূর্ণ স্থাপনা, যেমন গুরুত্বপূর্ণ স্থাপনা স্ট্যাচু। পৃথিবীর সবচেয়ে লম্বা এবং দীর্ঘতম স্ট্যাচুটার নাম কি? স্ট্যাচু অফ ইউনিটি, যেটা কোথায়? ইন্ডিয়াতে অবস্থিত। কোথায়? ইন্ডিয়াতে অবস্থিত। এই স্ট্যাচু অফ লিবার্টি আবার কোথায়? স্ট্যাচু অফ লিবার্টি হচ্ছে আমেরিকায়। তারপর বাকি প্রাসাদগুলো, এলিসি প্রাসাদ, শীতল নিবাস, এগুলো হচ্ছে যে প্রেসিডেন্টের বাসভবনগুলা, এগুলো আমরা দেখব। তারপরে হোয়াইট হাউস, হোয়াইট হাউস আমরা জানি কোথায়? আমেরিকায়। আবার হচ্ছে কি হোয়াইট হল, সেটা হচ্ছে কোথায়? ইউকেতে। আবার গ্রেট হল হচ্ছে চায়নায়। ঠিক আছে, তারপর ভাস্কর্যগুলা, এই ভাস্কর্যগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ যেগুলো আমি একটু বলে দিচ্ছি, গুরুত্বপূর্ণগুলা কি কি। প্রথম যে ভাস্কর্যটা হয় মুক্তিযুদ্ধ নিয়ে, সেই ভাস্কর্যটার নাম হচ্ছে কি জাগ্রত চৌরাঙ্গি, যেটা গাজীপুরে অবস্থিত। যেটার নাম হচ্ছে কি জাগ্রত চৌরাঙ্গি, যেটা অবস্থিত কোথায়? গাজীপুরে। ঠিক আছে, তার স্থপতি হচ্ছে আব্দুর রাজ্জাক। গাজীপুরে জয়দেবপুরে হচ্ছে কি জাগ্রত চৌরাঙ্গি। তারপর আমরা যদি আসি ঢাকায়, ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে কি অপরাজয় বাংলা, যার স্থপতি হচ্ছে সৈয়দ আবদুল্লাহ খালেদ। তারপর রাজু ভাস্কর্য, যেটা নিয়ে এত মানে কি কিছু হলে আন্দোলনের সব জায়গায় এখানেই হয় রাজু ভাস্কর্য। সেটা হচ্ছে কোথায়? এই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। এটার স্থপতি হচ্ছে কি শ্যামল চৌধুরী। সেটার স্থপতিকে শ্যামল চৌধুরী। তারপর যেই বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিব আমরা, মানে তোমরা যে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা, সেটার দুইটা স্থপতি, একটা হচ্ছে অমর একুশ, অমর একুশ, অমর একুশ, এটার স্থপতি হচ্ছে কে? জাহানারা পারভিন। এটার স্থপতিকে জাহানারা পারভিন। তারপর আরেকটা হচ্ছে অমর একুশ, সেটা হচ্ছে কি জাহানারা পারভিন। ঠিক আছে, হামিদুজ্জামানের আরেকটা আমরা দেখব, এটা হচ্ছে কোথায়? এটাও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। তারপর ভাস্কর্যের মাঝে পড়বো আরেকটা হচ্ছে সাবাস বাংলাদেশ, সাবাস বাংলাদেশ, সেটা হচ্ছে কোথায়? সাবাস বাংলাদেশ। আরেকটা হচ্ছে সুপার্জিত স্বাধীনতা, এই দুইটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। একটা হচ্ছে নিতন কুণ্ড। ঠিক আছে, এই ভাস্কর্যগুলা দেখার পর আমরা বাকি যে আরো ভাস্কর্যগুলো আছে এগুলা দেখব। ঠিক আছে, তার পরবর্তী টপিক আমরা দেখি কি। এখানে হচ্ছে দর্শনে যে বেসিক তথ্যগুলো আছে এগুলা দেখব। বিখ্যাত শিল্পী এবং চিত্রগুলা এগুলা দেখবো হচ্ছে কার? ভিনসেন্ট ভ্যান গখ, ক্লদ মুনে, তারপরে হচ্ছে মাইকেল অ্যাঞ্জেলা, তারপরে হচ্ছে আরেকটা আছে পাবলো পিকাসো। এই কয়টার চিত্রকর্মগুলো আমরা দেখব। সানরাইজ, সানফ্লাওয়ার, এইগুলা
তারপরে পিয়েটা মুজেস, এইগুলো দেখলেই হবে। ঠিক আছে, এইখান থেকে একটা প্রশ্ন মাস্ট আসার সম্ভাবনা আছে, যেটা হচ্ছে কি বিখ্যাত বই এবং উক্তি। আমি গুরুত্বপূর্ণ বইগুলা বলে দিচ্ছি, ঠিক আছে, এইগুলার পড়ার পর বাকি যদি কেউ পড়তে চাও সেক্ষেত্রে তোমরা পড়তে পারো। ঠিক আছে, তো প্রথম হচ্ছে আমরা যাই হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট বিখ্যাত যারা যে বইগুলো লিখেছেন সেগুলোতে আমরা যাই যদি। ঠিক আছে, প্রথমে হচ্ছে বারাক ওবামা। ঠিক আছে, প্রথম আমরা পড়বো হচ্ছে কার বই, সেটা হচ্ছে বারাক ওবামা। বারাক ওবামার বিখ্যাত কয়েকটা বই আছে, তার মাঝে উল্লেখযোগ্য বই হচ্ছে অডেসিটি অফ হোপ, ড্রিমস ফ্রম মাই ফাদার, আরেকটা হচ্ছে প্রমিস ল্যান্ড। তাহলে এই তিনটা বই আমরা বারাক ওবামা শিখবো কি কি, প্রমিস ল্যান্ড, অডেসিটি অফ হোপ, তারপর আরেকটা হচ্ছে ড্রিমস ফ্রম মাই ফাদার। তারপরে জো বাইডেন, যিনি প্রয়াত মানে সদ্য কি ডোনাল্ড ট্রাম্পের আগে প্রেসিডেন্ট ছিলেন, তিনি একটা বই লিখেন যেটার নাম হচ্ছে কি প্রমিজেস টু কিপ। সে বইটার নাম হচ্ছে কি প্রমিজেস টু কিপ। তারপরে আসি আমরা এরপর বিখ্যাত মানুষ যারা ছিলেন, নেলসন ম্যান্ডেলা। নেলসন ম্যান্ডেলার বই হচ্ছে কি এ লং ওয়াক টু ফ্রিডম, আরেকটা হচ্ছে কি কনভারসেশন উইথ মাইসেলফ। লং ওয়াক টু ফ্রিডম, কনভারসেশন উইথ মাইসেলফ। ঠিক আছে, লং ওয়াক টু ফ্রিডম, কনভারসেশন টু মাইসেলফ, কনভারসেশন উইথ মাইসেলফ, এটা কার, নেলসন ম্যান্ডেলা। তারপর আসি আমরা হচ্ছে ভারতের দিকে। ভারতের জওহরলাল নেহেরুর একটা বই আছে বিখ্যাত, যেটার নাম হচ্ছে কি ডিসকভারি অফ ইন্ডিয়া। তাহলে ডিসকভারি অফ ইন্ডিয়া বইটা কার, জওহরলাল নেহেরু। তারপর মহাত্মা গান্ধীর যে বইটা মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ কার, এটা জওহরলাল নেহেরু। মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ এই বইটা হচ্ছে কার, জওহরলাল নেহেরুর। সরি, মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ এই বইটা হচ্ছে কার, মহাত্মা গান্ধী। আর ওইটা হচ্ছে ইন্ডিয়া, ডিসকভারি অফ ইন্ডিয়া, এটা হচ্ছে কার, এটা হচ্ছে জওহরলাল নেহেরু। তারপর আসি অরুন্ধতী রায়। অরুন্ধতী রায়ের বিখ্যাত বই হচ্ছে কি গড অফ স্মল থিংস। অরুন্ধতী রায়ের বিখ্যাত বইটার নাম হচ্ছে কি গড অফ স্মল থিংস। এটার জন্য তিনি কি বুকার পুরস্কার লাভ করেন। ঠিক আছে, গড অফ স্মল থিং কার, অরুন্ধতী রয়। তারপরে হচ্ছে সালমান রুশদির একটা বিখ্যাত বই আছে স্যাটানিক ভার্সেস, এটা হচ্ছে কার, সালমান রুশদি। মিডনাইট চিলড্রেন আর একটা হচ্ছে কি স্যাটানিক ভার্সেস, এটা হচ্ছে কার, সালমান রুশদি। তারপর আমরা আসি হচ্ছে দুইটা মানে পড়ালেখা রিলেটেড বইগুলো যেগুলো আছে, যেমন ওয়েলথ অফ নেশন, এটা হচ্ছে কার, অ্যাডাম স্মিথ। ওয়েলথ অফ নেশন হচ্ছে কার, অ্যাডাম স্মিথ। তারপর যারা আরও শাসক ছিলেন গুরুত্বপূর্ণ, এদের আমরা কয়টা বই দেখি, যেমন হচ্ছে হিটলার, অ্যাডলফ হিটলারের বইটার নাম ছিল কি মেইন ক্যাম্প, ইংলিশে বললে হচ্ছে কি মাই স্ট্রাগল, এটা কার, অ্যাডলফ হিটলার। তারপর ডাস ক্যাপিটাল কমিউনিস্ট ম্যানিফেস্টো, ডাস ক্যাপিটাল কমিউনিস্ট ম্যানিফেস্টো এই বই দুইটা কার হচ্ছে, এই বই দুইটা হচ্ছে কার্ল মার্কস। কার্ল মার্কসের হচ্ছে এই দুইটা। তারপরে 100 ইয়ার্স অফ সলিটিউড এই বইটা হচ্ছে গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেস। তারপরে পড়বো আমরা এশিয়ান ড্রামা। এশিয়ান ড্রামা বইটার লেখক হচ্ছে গুনার মির্ডাল। এশিয়ান ড্রামা বইটার নাম হচ্ছে কি গুনার মির্ডাল। তারপরে এ স্ট্র্যাটেজিক ভিক্টোরি, এ স্ট্র্যাটেজিক ভিক্টোরি বইটা হচ্ছে কিউবার যে প্রেসিডেন্ট ছিলেন ফিদেল কাস্ট্রো তার লেখা বই, কার, ফিদেল কাস্ট্রো। তারপর মা একটা বিখ্যাত উপন্যাস, যেটা হচ্ছে লিখেন হচ্ছে কে, রাশিয়ার যে বিখ্যাত রাইটার তার নাম হচ্ছে কি ম্যাক্সিম গুর্কি। তিনি লিখেন কি মা উপন্যাস, ম্যাক্সিম গুর্কি মা উপন্যাস। ঠিক আছে, তারপর ওয়ার অ্যান্ড পিস এই বিখ্যাত বইটা লিখেন হচ্ছে কে লিও টলস্টয়। লিও টলস্টয় কি লিখেন, ওয়ার অ্যান্ড পিস। তারপরে হচ্ছে দ্য প্রিন্স, আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক নামে খ্যাত নিকোলা ম্যাকিয়াভেলি, তিনি কি এই বইটা লিখেন দ্য প্রিন্স। ঠিক আছে, তারপরে আরও সাহিত্যিক যে গুরুত্বপূর্ণ বইগুলো আছে, যেমন চার্লস ডিকেন্সের বই আছে কি, সেটা চার্লস ডিকেন্সের হচ্ছে কি এ টেল অফ টু সিটিস। ঠিক আছে, এ টেল অফ টু সিটিস কার, চার্লস ডিকেন্স। এই যে গুরুত্বপূর্ণ বইগুলো বললাম, আশা করি এইগুলো থেকেই কমন থাকবে। ঠিক আছে, এই যে গুরুত্বপূর্ণ বইগুলো বললাম এইগুলো। আর দুইজনের বই বলে দেই, একটা হচ্ছে তাহমিনা আনাম আর একটা হচ্ছে মনিকা আলী। তাহমিনা আনামের বই হচ্ছে কি এক গোল্ডেন এজ, তারপরে হচ্ছে এক গোল্ডেন এজ হচ্ছে কার বই, তাহমিনা আনাম। ঠিক আছে, এক গোল্ডেন এজ তাহমিনা আনাম। তারপর মনিকা আলীর বই হচ্ছে ব্রিকল্যান্ড আর একটা হচ্ছে কি আনটোল্ড স্টোরি। এগুলো পড়লে আশা করি বই কমন পড়বে। ঠিক আছে, তারপরে হচ্ছে উক্তি, যেমন উক্তিগুলোর মাঝে কি যুদ্ধই জীবন, যুদ্ধই সার্বজনীন, এই উক্তিটা কার, অ্যাডলফ হিটলার। তারপরে এককালীন শান্তি সঙ্গত নয় সংযত নয়, এটা হচ্ছে কার, মুসোলিনি, কার, মুসোলিনি। তারপরে হচ্ছে
জাস্টিন ডিনাইট মানে জাস্টিন ডিলেট তো জাস্টিন ডিনাইট, এটা হচ্ছে কার? গ্ল্যাডস্টোনের উক্তি। কার? গ্ল্যাডস্টোনের উক্তি। তারপর গণতন্ত্র নিয়ে কি, ডেমোক্রেসি ইজ দ্য গভর্নমেন্ট বাই দ্য গভর্নমেন্ট, একটা উক্তি আছে না, সেটা হচ্ছে কার? আব্রাহাম লিঙ্কন। ঠিক আছে, তো এই গুরুত্বপূর্ণ উক্তিগুলো আমরা দেখব। তারপরে আই হ্যাভ এ ড্রিম, মার্টিন লুথার কিং, এগুলো আমরা দেখব। ঠিক আছে, তারপর দর্শনের পর আমরা এই আইকিউটা আমাদের পড়তে হবে। ঠিক আছে, দর্শনে অনেক বেশি আইকিউ থাকে। তারপর অর্থনীতির যে বেসিক ধারণা, মুদ্রা ব্যবস্থা, সরকারের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক খাত, বাংলাদেশের যে সম্পদগুলো আছে এগুলো আমরা পড়ব। ঠিক আছে, বাজার ব্যবস্থা, এই বিষয়গুলো পড়তে হবে আমাদের। ঠিক আছে, অর্থনৈতিক। তারপর আমরা লাস্ট পড়ব হচ্ছে সাম্প্রতিকের বিষয়গুলো। ঠিক আছে, এইগুলো আমাদের পড়তে হবে। সবাই একটু স্ক্রিনশট দিয়ে রেখো। তারপর হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক, এটা আমরা স্কিপ করে গিয়েছিলাম। আন্তর্জাতিক সম্পর্ক হচ্ছে কি, এই তো মহাদেশ, মহাসাগর, নদ নদী, তারপর গুরুত্বপূর্ণ বিপ্লব, আন্তর্জাতিক সংস্থা, গেরিলা সংগঠন, এইগুলো আমরা একটু পড়বো এখন। ঠিক আছে, কি পড়বো? প্রথমে আমরা হচ্ছে এই মহাদেশ, আমরা জানি পৃথিবীতে কয়টা মহাদেশ? পৃথিবীতে হচ্ছে 7টা মহাদেশ, 5টা মহাসাগর, এগুলো আমরা সবাই জানি। ঠিক আছে, তো বৃহত্তম নদী, ক্ষুদ্রতম নদী, বৃহত্তম দেশ, এগুলো আমরা সবই জানি। এখন গুরুত্বপূর্ণ ভৌগোলিক অঞ্চল, ঠিক আছে, এটার জন্য আমার একটু আবার মানচিত্রে যেতে হবে। গুরুত্বপূর্ণ ভৌগোলিক অঞ্চল, তো এই হচ্ছে পৃথিবীর মানচিত্র। ঠিক আছে, জাস্ট ওই রকম আকৃতি হলেই হলো। ঠিক আছে, তো গুরুত্বপূর্ণ অঞ্চলগুলো আমরা প্রথমে দেখব। ঠিক আছে, যেগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা বেশি এগুলো আগে দেখব। প্রথমে আমরা দেখব হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চল। এখানে হচ্ছে আমরা জানি ডেনমার্ক, নরওয়ে, সুইডেন আর হচ্ছে ফিনল্যান্ড, এই পাশে হচ্ছে কি আইসল্যান্ড। এটাকে কি বলা হয়? স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চল। কি বলা হয়? স্ক্যান্ডিনেভিয়ান। গুরুত্বপূর্ণ একটা অঞ্চল হচ্ছে কি স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চল। তারপর এই যে অঞ্চলটুকু, এটা হচ্ছে কি মধ্যপ্রাচ্য অঞ্চল। এই যে অঞ্চলটুকু, এই অঞ্চলটুকুকে বলা হয় কি মধ্যপ্রাচ্য অঞ্চল। ঠিক আছে, এই মধ্যপ্রাচ্য অঞ্চলের দেশগুলো কি কি আবার? সিরিয়া, লেবানন, ইসরায়েল, জর্ডান, তারপরে হচ্ছে কি সৌদি আরব, তারপর ইয়েমেন, ওমান, কাতার, কুয়েত, বাহরাইন, ইরাক, ইরান, এগুলো হচ্ছে কি মধ্যপ্রাচ্যের দেশসমূহ। যদি পরীক্ষায় প্রশ্ন আসে নিচের কোনটি মধ্যপ্রাচ্যের দেশ, এইটাই তো সবচেয়ে বেশি উত্তপ্ত থাকে সব সময়, মানে যখনই কি পৃথিবীর সবচেয়ে বেশি কি হয়, ঝামেলাই হয় এই অঞ্চলটুকুতে। ঠিক আছে, তারপরে হচ্ছে এটা হচ্ছে দক্ষিণ এশিয়া। এখানে আমরা জানি কি আফগানিস্তান, তারপর হচ্ছে পাকিস্তান, ইন্ডিয়া, নেপাল, ভুটান, তারপর এখানে হচ্ছে কি বাংলাদেশ, এখানে হচ্ছে শ্রীলঙ্কা, তার এই পাশে হচ্ছে কি মালদ্বীপ। এটা হচ্ছে কি দক্ষিণ এশিয়া। দক্ষিণ এশিয়ার দেশ কয়টা? 8টা। কি কি? আফগানিস্তান, পাকিস্তান, ভারত, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, বাংলাদেশ আর হচ্ছে কি মালদ্বীপ। তার নিচে যদি আমরা আসি সেটা হচ্ছে কি অঞ্চল? দক্ষিণ পূর্ব এশিয়া। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ হচ্ছে কয়টা? 11টা। কি কি? মায়ানমার, লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম। মানে এখানে আমি চিত্রে দেখাচ্ছি না কারণ অনেক বেশি লেংদি হয়ে যাবে। ঠিক আছে, আমি বলে দিচ্ছি, তোমরা জাস্ট একবার করে রিভিশন করে নাও। ঠিক আছে, কি বললাম? মায়ানমার, লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, ফিলিপাইন, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, পূর্ব তিমুর আর হচ্ছে ওই পাশে উপরে হচ্ছে কি ফিলিপাইন। ঠিক আছে, এই দেশগুলো হচ্ছে কি দক্ষিণ পূর্ব এশিয়া। তারপর দূরপ্রাচ্য, এইখানে হচ্ছে কি দূরপ্রাচ্য। দূরপ্রাচ্যের দেশ আবার 6টাও বলি আমরা, 5টাও বলি। কি কি? জাপান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, চীন, মঙ্গোলিয়া আর হচ্ছে কি তাইওয়ান। তারপর মধ্যপ্রাচ্যের উপরে হচ্ছে কি এখানে হচ্ছে মধ্য এশিয়া। মধ্য এশিয়ার দেশ হচ্ছে আবার 5টা। কি কি? কাজাকিস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, তাজিকিস্তান আর হচ্ছে কি কিরগিজস্তান। এগুলোর ক্যাপিটালগুলো মাঝে মাঝে পরীক্ষায় আসে। তারপরে এই হচ্ছে এশিয়া মহাদেশের অঞ্চলগুলো। আফ্রিকা শুধু হর্ন অফ আফ্রিকা পড়বো, আর এইখানে যে পশ্চিম আফ্রিকা আছে এটা শুধু পড়বো। হর্ন অফ আফ্রিকার দেশ কি কি? ইরিত্রিয়া, জিবুতি আর হচ্ছে কি ইথিওপিয়া। এটাকে বলা হয় হর্ন অফ আফ্রিকা, মানে এইখানে যে দেশগুলো। তারপর পশ্চিম আফ্রিকার দেশগুলো কি? বেনিন, টোগো, ঘানা, তারপর হচ্ছে সিরিয়ালিয়ন, লেবানন, তারপরে হচ্ছে সেনেগাল। এগুলো হচ্ছে কি এই অঞ্চলের দেশ, গুরুত্বপূর্ণ অঞ্চল। তারপরে এইখানে হচ্ছে কি মধ্য আমেরিকা, বেলিজ, গুয়াতেমালা, এল সালভাদর, নিকারাগুয়া, পানামা আর হচ্ছে কি কোস্টারিকা। এরা হচ্ছে কি মধ্য আমেরিকার দেশ। ঠিক আছে, তারপর এটা হচ্ছে দক্ষিণ আমেরিকা, এ পাশে হচ্ছে কি উত্তর আমেরিকা।
এখানে হচ্ছে ক্যারিবিয়ান অঞ্চল। ক্যারিবিয়ান অঞ্চল থেকেও কিন্তু প্রশ্ন আসলেও আসতে পারে যে নিচের কোনটি এই অঞ্চলের দেশ। ঠিক আছে, অঞ্চলগুলো জাস্ট আমরা একটু চিনে রাখলাম। ঠিক আছে, এখন এইটার সাথে আমরা কয়েকটা প্রণালীও একটু পড়ে ফেলি। ঠিক আছে, এখানে আমরা জানি এই যে জায়গাটুকু এখানে হচ্ছে কি এশিয়া আর আফ্রিকাকে আলাদা করে যেই প্রণালী, এটার নাম হচ্ছে কি বাবেল মানদেব প্রণালী। আমরা এখানে জানি হচ্ছে কি লোহিত সাগর, এখানে হচ্ছে কি এডেন উপসাগর। তাহলে লোহিত সাগর আর এডেন উপসাগরকে একসাথে করে যেই প্রণালী, এই প্রণালীটার নাম হচ্ছে কি বাবেল মানদেব প্রণালী। আবার আলাদা করে কাকে কাকে, আফ্রিকা এবং এশিয়াকে। তারপরে এখানে আমরা জানি হচ্ছে কি এখানে একটা খাল আছে, যে খালটার নাম কি সুয়েজ খাল। এই সুয়েজ খাল একত্রিত করে এখানে হচ্ছে কি ভূমধ্যসাগর, আর এটা হচ্ছে কি লোহিত সাগর। খাল এবং প্রণালীর কাজ ঠিক একই, এগুলো আমরা সবাই কি জানি। তারপর এইখানে যে প্রণালীটা আছে, এই প্রণালীটার নাম হচ্ছে কি জিব্রাল্টার প্রণালী। কি প্রণালী? জিব্রাল্টার প্রণালী। জিব্রাল্টার প্রণালী কাকে কাকে একসাথে করে? জিব্রাল্টার প্রণালী একসাথে করে হচ্ছে কি এখানে হচ্ছে আটলান্টিক সাগর মহাসাগর, আর এখানে হচ্ছে কি ভূমধ্যসাগর। তাহলে ভূমধ্যসাগর এবং আটলান্টিক সাগরকে একসাথে করে কি জিব্রাল্টার প্রণালী। তাহলে আলাদা করলো কাকে কাকে? এদিকে হচ্ছে কি ইউরোপ আর নিচে হচ্ছে কি আফ্রিকা। ঠিক আছে, তারপরে এখানে একটা খাল আছে, এটাও আমরা জানি পানামা খাল। আটলান্টিক মহাসাগর আর হচ্ছে কি প্রশান্ত মহাসাগরকে একসাথে করে। তারপর এখানে একটা প্রণালী আছে, এটা হচ্ছে কি পক প্রণালী। ভারত এবং শ্রীলঙ্কাকে কি আলাদা করে যেই প্রণালী, পক প্রণালী। এখন পক প্রণালীটা কোথায় এটা শুধু জানবো আমরা। ঠিক আছে, এদিকে কি বঙ্গোপসাগর, আরব সাগর। তারপর এখানে হচ্ছে কি একটা প্রণালী আছে, যে প্রণালীটা হচ্ছে কি বস প্রণালী। তারপর এখানে হচ্ছে কি, এখানে হচ্ছে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডকে আলাদা করে একটা প্রণালী, সেটা হচ্ছে কুক প্রণালী। এখন পরীক্ষায় যদি আসে কুক প্রণালী কোথায়, এটা। তারপরে এখানে হচ্ছে কি এখানে নিচে হচ্ছে এর নিচে চীনের নিচে হচ্ছে তাইওয়ানকে আলাদা করে যে প্রণালীটার নাম হচ্ছে কি ফরমুজা প্রণালী। তারপর এই উপরে হচ্ছে কি বসফরাস প্রণালী। এখানে ইউরোপ এবং কি এশিয়াকে আলাদা করে, সেটার নাম হচ্ছে কি বসফরাস প্রণালী। একসাথে করে কি কৃষ্ণ সাগর আর হচ্ছে কি মর্মর সাগর। ঠিক আছে, এই হচ্ছে প্রণালী এবং খাল। পরীক্ষায় যদি আসে এখান থেকেই আসবে। ঠিক আছে, প্রণালী এবং খাল। এখন দেখি আমরা গেরিলা সংগঠন। ঠিক আছে, গেরিলা সংগঠন আমরা একটু চিত্রের মাধ্যমে দেখে ফেলি। এই যে মধ্যপ্রাচ্য অঞ্চল, এই দেশটার নাম হচ্ছে কি, এই দেশটার নাম হচ্ছে কি ইয়েমেন। এই ইয়েমেনের একটা গেরিলা সংগঠন আছে, যেটার নাম কি হুতি। হুতি বিদ্রোহী। হুতি বিদ্রোহী কোন দেশের? ইয়েমেনের। তারপর হুতির পর আমরা এইখানে দেখবো হচ্ছে লেবানন। লেবাননের যে গোষ্ঠীটা, সেটার নাম হচ্ছে কি হিজবুল্লাহ। এই হিজবুল্লাহর প্রতিষ্ঠাতা হচ্ছে কি হাসান নসরুল্লাহ, এবং বর্তমান প্রধান হচ্ছে নাইম কাসেম। ঠিক আছে, তারপর হুতির প্রধান বর্তমানে হচ্ছে কি আব্দুল মালিক আল হুতি। তারপর লেবানন। তারপরে হামাস, যে গাজার এখানে ছিল কি গাজার ছিল কি হামাস। এই হামাসের বর্তমান প্রধান কি খলিল আল হাইয়া। ঠিক আছে, খলিল আল হাইয়া হচ্ছে হামাসের বর্তমান প্রধান। ঠিক আছে, তো এই হচ্ছে গুরুত্বপূর্ণ গেরিলা সংগঠন। তারপরে পেরুর গেরিলা সংগঠন ছিল কি শাইনিং পাথ টুপাক আমারু। তারপরে ফার্ক 19 গেরিলা সংগঠন ছিল কোথার? কলম্বিয়া। MI5 MI6 এগুলোও কি আমরা জানি। ঠিক আছে, তো এই হচ্ছে গুরুত্বপূর্ণ গেরিলা সংগঠন। সব থেকে বেশি সাম্প্রতিক আলোচনা হচ্ছে এইটা নিয়ে, এটাই কি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, গেরিলা সংগঠন। তারপর যদি দেখি আমরা গেরিলা সংগঠন লাইন এবং সীমান্ত। এই লাইন এবং সীমান্তগুলো আমরা একটু দেখি। লাইন এবং সীমান্তগুলো গুরুত্বপূর্ণ, যেমন হচ্ছে ভারত এবং পাকিস্তানের যে লাইনটাকে বলা হয় কি লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, লাইন অফ কন্ট্রোল। ঠিক আছে, ভারত এবং পাকিস্তান হচ্ছে কি লাইন অফ কন্ট্রোল, আর লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল হচ্ছে চীন এবং ভারতের মাঝে, সেটা হচ্ছে কি লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। ভারত পাকিস্তান লাইন অফ কন্ট্রোল, এবং ভারত পাকিস্তান বাংলাদেশ যেটা হবে সেটা হচ্ছে কি রেড ক্লিফ। ঠিক আছে, আবার ম্যাকমোহন লাইন হচ্ছে কি ভারত আর চীনের মাঝে। ঠিক আছে, তারপর হচ্ছে ম্যাকনামারা লাইন। যে ম্যাকনামারা লাইন হচ্ছে কোথায়? এই নিচে হচ্ছে কি এইখানে হচ্ছে কি লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম। এই ভিয়েতনামকে আলাদা করা হয়েছিল ম্যাকনামারা লাইনের মাধ্যমে। তারপর হচ্ছে সনোরা লাইন। সনোরা লাইন হচ্ছে কোথায়? এই যে এইখানে। সনোরা লাইন কাকে কাকে আলাদা করে? USA আর হচ্ছে কি মেক্সিকোকে। ঠিক আছে, আবার 38 ডিগ্রি 49 ডিগ্রি অক্ষরেখা আলাদা করে কাকে কাকে? কানাডা আর হচ্ছে কি USA। 38 ডিগ্রি অক্ষরেখা আলাদা করে 2 কোরিয়া। 17 ডিগ্রি হচ্ছে ভিয়েতনাম। ঠিক আছে, এই রেখাগুলো এবং সীমান্তগুলো কি অনেক গুরুত্বপূর্ণ। ঠিক আছে, কি কি বললাম? তারপরে হচ্ছে ডুরান্ট লাইন। ডুরান্ট লাইন হচ্ছে পাকিস্তান আফগানিস্তান। ঠিক আছে, ডুরান্ট লাইন কোন দেশের? পাকিস্তান আফগানিস্তান। তারপরে আমরা দেখি
ডুরান্ট লাইনের পর বাংলাদেশের হচ্ছে রেড ক্লিফ, তারপরে পড়লাম লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল ম্যাকমোহন লাইন, তারপরে আরেকটা পড়বো প্লিমসল লাইন। এটা হচ্ছে জাহাজের দেখবা জাহাজের মাঝে কি চিত্র অঙ্কন করা থাকে, যার নিচে কি ওই পর্যন্তই কি মালামাল বুঝাই করা যাবে, এটাকে বলা হয় প্লিমসল লাইন। তারপরে আমরা দেখি কি আছে বাকি টপিক। কূটনৈতিক পরিভাষা, প্রণালী, খাল, জলপ্রপাতটা আমাদের বাকি আছে। প্রণালী এবং কূটনৈতিক পরিভাষা, পার্সোনা নন গ্রাটা। একটা দেশের কূটনৈতিককে কি করা, কূটনৈতিককে অবাঞ্ছিত ঘোষণা করা হয়, যেটার যে পদ্ধতিটা মানে যেই ওয়ার্ডটা বলা হয় সেটা হচ্ছে কি কূটনৈতিক পরিভাষা হচ্ছে কি পার্সোনা নন গ্রাটা। তারপর ওলফ ওয়ারিয়র ডিপ্লোমেসি, এটা হচ্ছে কোন দেশের, চীনের। পিংপং ডিপ্লোমেসি, পান্ডা ডিপ্লোমেসি, এগুলো সব হচ্ছে কোন দেশের, চীনের। ঠিক আছে, এগুলো হচ্ছে কি চীন। নেক্রে যোদ্ধা কূটনীতি বা হচ্ছে ওল পরিয় ডিপ্লোমেসি, এটা হচ্ছে চীনের। তারপরে কূটনৈতিক পরিভাষা, এইগুলো হচ্ছে কূটনৈতিক পরিভাষা। ঠিক আছে, তারপরে হচ্ছে জলপ্রপাত, পৃথিবীর সবচেয়ে উঁচুতম জলপ্রপাত অ্যাঞ্জেল হচ্ছে কোন দেশের, ভেনিজুয়েলার। কোন দেশের? তারপরে এটার সাথে আরো পড়বা স্ট্যানলি, লিভিংস্টোন, ভিক্টোরিয়া জলপ্রপাত, এগুলা আমরা কি নায়াগ্রা, এগুলা কি আমরা দেখব সাথে। তারপর হচ্ছে চিত্রকলা, আইকিউ, ধর্ষণ গেল। তারপর হচ্ছে এই তো জার্নালিজমে আমরা কি বলবো, আন্তর্জাতিক সংবাদ সংস্থা, এই সংবাদ সংস্থাগুলো কি রয়টার্স, বিবিসি, এগুলো আমরা দেখব। এবং এই সময় কোনটা পুরস্কার পেয়েছে, 2024 সালে পুরস্কার পেয়েছে পুলিৎজার হচ্ছে কিন্তু রয়টার্স। ঠিক আছে, তারপর বিখ্যাত চলচ্চিত্র পরিচালক, এই যে বাংলাদেশের বিখ্যাত চলচ্চিত্র পরিচালকগুলো মুক্তিযুদ্ধ ভিত্তিক যেগুলো আছে, যেমন গেরিলা, নাসিরুদ্দিন ইউসুফ, তানভীর মুকাম্মেল, তারপরে বাকি যারা আছে এইগুলো আমরা দেখব। ঠিক আছে, দেশাত্মবোধক গান, প্রথমে হচ্ছে ভাষা আন্দোলনের যে গানগুলো ছিল না, এইগুলো আমরা দেখব। যেমন হচ্ছে কি ভাষা আন্দোলন নিয়ে আমি প্রথমগুলো একটু বলে দেই। ভাষা আন্দোলনের প্রথম কবিতা হচ্ছে কি কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসে হচ্ছে কি ভাষা আন্দোলনের প্রথম কবিতা কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছে। এটা হচ্ছে কার? এটা হচ্ছে কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসে হচ্ছে মাহবুবুল আলম। এটা হচ্ছে কার? মাহবুবুল আলম। তারপর হচ্ছে প্রথম সংকলন, সেটার নাম হচ্ছে 21শে ফেব্রুয়ারি, সেটা হচ্ছে হাসান হাফিজুর রহমান। তারপরে প্রথম গান হচ্ছে ভুলবো না ভুলবো না। ঠিক আছে, এটা হচ্ছে কি প্রথম গান। তারপরে হচ্ছে প্রথম নাটক হচ্ছে কবর। প্রথম নাটক কি? কবর। প্রথম উপন্যাস হচ্ছে জহির রায়হানের কি কবর নাটক হচ্ছে মুনীর চৌধুরী, আমরা জানি। আর প্রথম উপন্যাস হচ্ছে আরেক ফাল্গুন। ঠিক আছে, এই হচ্ছে 21শে ফেব্রুয়ারি প্রথম যেগুলা। তারপরে 21শে ফেব্রুয়ারি আরেকটা গান খুবই গুরুত্বপূর্ণ, যেটা দিয়ে 21শে ফেব্রুয়ারি উদযাপন করা হয়, সেটার নাম কি? 21শে ফেব্রুয়ারি কি যেটা বলা হয় আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি। এই গানটার গীতিকার হচ্ছে কে? আব্দুল গাফফার চৌধুরী, এবং প্রথম সুরকার ছিল আব্দুল লতিফ, এবং সর্বশেষ মানে যেই সুরে গাওয়া হয় সেটা হচ্ছে কে? আলতাফ মাহমুদ। ঠিক আছে, এই চলচ্চিত্রগুলো দেখবো, হাঙর নদী, গ্রেনেড, তারপরে হচ্ছে ওরা 11 জন, তারপরে গেরিলা 1971, এই যে মুভিগুলো আছে এইগুলো দেখবো। তারপর টেলিভিশন চ্যানেল, বাংলাদেশের প্রথম স্যাটেলাইট চ্যানেল KTN বাংলা, এগুলো দেখবো। বিখ্যাত উপন্যাস, এগুলো তখন আমি বই বলার সময় এগুলো বলে দিয়েছি। ঠিক আছে, তারপরে আমরা আসি অর্থনীতি গেল, সরকার ও রাজনীতি। আচ্ছা, সংবিধান নিয়ে একটু বলতে হবে, সংবিধান। তারপরে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ। আচ্ছা, এটা দেখতে হবে আমাদের। আমরা এখানে আন্তর্জাতিক সংস্থাটা কি স্কিপ করে গিয়েছিলাম। ঠিক আছে, এই সংস্থাগুলোর ক্ষেত্রে আমরা প্রথমে যে সংস্থাগুলো খুবই গুরুত্ব দিয়ে পড়বো, প্রথমে হচ্ছে কি সার্ক, যে সংগঠনটা পড়বো এটা হচ্ছে কি সার্ক, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। এটা প্রতিষ্ঠিত হয় কত সালে? 1985 সালে। কত সালে? 1985 সালে। এই সার্কের স্বপ্নদ্রষ্টা ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, এবং সার্কের কিছু আঞ্চলিক কেন্দ্র আছে যেগুলো থেকে প্রশ্ন হয়। ঠিক আছে, যেমন বিউপিতে প্রশ্ন আসছিল, সার্ক বিশ্ববিদ্যালয় বা অন্যান্য ইউনিভার্সিটিতে প্রশ্ন আসছিল এগুলা। তো এরকম প্রশ্ন হয়, এইগুলো আমাদের একটু জানতে হবে। সার্কের বর্তমান মহাসচিবকে? গুলাম সারোয়ার। বর্তমান মহাসচিব হচ্ছে কি 15তম, তার নাম হচ্ছে কি গুলাম সারোয়ার। আর প্রথম যিনি ছিল আবুল আহসান, তার নাম কি? আবুল আহসান। সার্কের যে গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলো, ঠিক আছে, এই কেন্দ্রগুলো আমরা এখন একটু দেখব। সার্কের গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলো কি কি? যেমন বাংলাদেশে হচ্ছে আবহাওয়া এবং কৃষি কেন্দ্র হচ্ছে বাংলাদেশে, আবহাওয়া এবং কৃষি কেন্দ্র হচ্ছে বাংলাদেশ। ঠিক আছে, তারপর সার্ক শক্তি কেন্দ্র হচ্ছে পাকিস্তান, সার্ক বিশ্ববিদ্যালয় হচ্ছে নয়াদিল্লি, এবং সার্ক দুর্যোগ কেন্দ্র হচ্ছে ভারতে, গুজরাটে। ঠিক আছে, তারপর সার্ক বন কেন্দ্র হচ্ছে ভুটান, এবং সার্কের সদর দপ্তর কোথায়? সার্কের সদর দপ্তর হচ্ছে কাঠমান্ডু। সার্কের সদর দপ্তর কোথায়?
কাঠমান্ডু। ঠিক আছে, এই হচ্ছে সার্কের আদ্যপ্রান্ত। ঠিক আছে, এবং সার্কের আঞ্চলিক কেন্দ্র, সার্কের বর্তমান মহাসচিব হচ্ছে কে? সার্কের বর্তমান মহাসচিব হচ্ছে, যার নাম হচ্ছে কি গুলাম সারোয়ার, এবং সার্কের প্রথম মহাসচিব ছিল আবুল হাসান। তারা দুজনই কি বাংলাদেশের ছিলেন। ঠিক আছে, এই হচ্ছে সার্ক। তারপরে হচ্ছে জাতিসংঘ। জাতিসংঘ নিয়ে আমরা একটু দেখবো এখন। জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় কত সালে? প্রথম বিশ্বযুদ্ধের পর একটা সংগঠন তৈরি হয়, যেটা নাম ছিল কি জাতিপুঞ্জ। তারপর পরবর্তীতে ওটা ব্যর্থ হওয়ার পর গঠিত হয় কি জাতিসংঘ। জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় 24 অক্টোবর 1945 সালে। এবং জাতিসংঘের কি কয়টা? জাতিসংঘের দাপ্তরিক ভাষা হচ্ছে কয়টা? জাতিসংঘের ভাষা হচ্ছে 6টা, এবং 6টা হচ্ছে কি অঙ্গ সংগঠন। এই অঙ্গ সংগঠনগুলো কি কি? নিরাপত্তা পরিষদ, সাধারণ পরিষদ, ইকোসক মানে হচ্ছে অর্থনৈতিক সামাজিক অনুষদ যেটা, তারপরে হচ্ছে ওসি পরিষদ, সচিবালয়, আর হচ্ছে শেষ হচ্ছে এই আন্তর্জাতিক আদালত। ঠিক আছে, এই হচ্ছে জাতিসংঘের 6টা অঙ্গ সংগঠন। এদের কাজগুলো আমরা ভালো করে দেখব। এবং জাতিসংঘ প্রতিষ্ঠার যে ইতিহাস, সেখানে প্রথম হচ্ছে কি লন্ডন ঘোষণা, তারপরে হচ্ছে কি ইয়াল্টা কনফারেন্সের মাধ্যমে ভেটো ক্ষমতা দেওয়া হয়, এবং পরবর্তীতে হচ্ছে কি যে কনফারেন্সের মাধ্যমে কি হয় জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়, সেটা হচ্ছে কি সান ফ্রান্সিসকো সম্মেলন। ঠিক আছে, আগে সার্ক এবং তারপরে হচ্ছে জাতিসংঘ, এই দুইটা ভালো করে পড়ে বাকি যে সংগঠনগুলো আছে ওআইসি, তারপরে হচ্ছে নেটো, নেটো এটাও পড়তে হবে। ঠিক আছে, নেটো, ব্রিক্স এটাও পড়তে হবে। ঠিক আছে, তো জাতিসংঘের আমরা জানি কি যে নিরাপত্তা পরিষদের সদস্য স্থায়ী 5 আর অস্থায়ী হচ্ছে 10। মোট হচ্ছে নিরাপত্তা পরিষদের সদস্য হচ্ছে কতজন? 15 জন। ঠিক আছে, তার পরবর্তীতে আমরা হচ্ছে কি করব, তার যে পরবর্তীতে জাতিসংঘের সম্পর্কে যে অনুষদে যে কাজগুলো করে, যেমন ওসি পরিষদ আগে কি বিবাদমান অঞ্চলগুলোকে স্বাধীনতা প্রদান করত, বাকি যে অঞ্চলগুলো থাকে এইগুলো কি আমরা ভালো মতো দেখব। ঠিক আছে, এই তারপরে হচ্ছে ইকোসক। ইকোসক কি করেন? ইকোসক হচ্ছে এই যে অর্থনৈতিক যে কাজগুলো, অর্থনৈতিক ও সামাজিক অনুষদের যে কাজগুলো হয়, এগুলো এটার মাধ্যমেই করা হয়। তারপরে নিরাপত্তা পরিষদের হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিষদই হচ্ছে নিরাপত্তা পরিষদ। ঠিক আছে, এবং জাতিসংঘের আরেকটা হচ্ছে জাতিসংঘ আদালত মানে আন্তর্জাতিক বিচারালয়। এটার বিচারক সংখ্যা পরীক্ষায় আসে। বিচারক সংখ্যা হচ্ছে 15 জন। সভাপতির মেয়াদ হচ্ছে কত বছর? 3 বছর। এবং বিচারকদের মেয়াদ হচ্ছে 9 বছর। কত বছর? 9 বছর। ঠিক আছে, তারপরে নেটো নিয়ে একটু বলি। নেটো, নেটো হচ্ছে কি নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। ঠিক আছে, নেটোর সদর দপ্তর কোথায়? বেলজিয়ামের ক্যাপিটাল হচ্ছে ব্রাসেলসে হচ্ছে নেটোর সদর দপ্তর। তারপরে হচ্ছে নেটোর বর্তমান মহাসচিব হচ্ছে মার্ক রুটে। তারপরে এই নেটোর প্রতিষ্ঠায় উদ্ভাবক দেশ ছিল কে? ইউএসএ। ঠিক আছে, তারপরে নেটোর পর ব্রিক্সটা আমরা পড়বো। ব্রিক্সের সাথে পরবর্তীতে যে সংগঠনগুলো যুক্ত হয়, যে দেশগুলো যুক্ত হয়, এগুলো দেখব। ঠিক আছে, তারপরে হচ্ছে সরকার রাজনীতি। এখন আমরা দেখব একটু সংবিধান। সংবিধান, সংবিধান প্রণয়নের ইতিহাস আমরা সবাই জানি। সংবিধান প্রণয়ন কমিটির সদস্য ছিল কতজন? 34 জন। এর প্রধান ছিল কে? ডক্টর কামাল হোসেন। একজন ছিল কি মহিলা, রাজিয়া বানু। একজন ছিল বিরোধী দলীয়, তার নাম ছিল সুরঞ্জিত সেন গুপ্ত। ঠিক আছে, এই সংবিধানের অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন কে? ওই সময় যে রাষ্ট্রপতি ছিলেন তিনি শেখ মুজিব। তারপরে হচ্ছে কি, তারপরে হচ্ছে এই যে সংগঠন, এই যে এটা সংবিধানটা প্রণয়ন কমিটির সদস্য ছিল 34 জন। তখন যে গণপরিষদ ছিল, এই গণপরিষদের সদস্য ছিল 403 জন। এখন আছে সংবিধানের মূল বিষয়গুলো নিয়ে। প্রস্তাবনা সংবিধানের 1টি, মূলনীতি হচ্ছে 4টি, 7টি হচ্ছে তফসিল, 11টি হচ্ছে কি ভাগ, তারপর হচ্ছে 13টি হচ্ছে পরিচ্ছদ, তারপর হচ্ছে 153টি কি অনুচ্ছেদ, 17টি হচ্ছে সংশোধনী। 2টা সংশোধনী আবার কি বাতিল করা হয়, 2টা সংশোধনী বাতিল করা হয়। তাহলে আমরা মূলনীতি জানি, তারপরে ভাগগুলো একটু জানবো। ভাগগুলো কি কি? ভাগগুলো হচ্ছে কি প্রজাতন্ত্র, রাষ্ট্র পরিচালনার মূলনীতি, মৌলিক অধিকার, নির্বাহী বিভাগ, আইনসভা, তারপরে বিচার বিভাগ, তারপরে হচ্ছে কি সপ্তম হচ্ছে নির্বাচন, অষ্টম হচ্ছে মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, তারপরে নবম হচ্ছে ওই পিএসসি পাবলিক সার্ভিস কমিশন যেটা ওইটা, তারপরে হচ্ছে দশম হচ্ছে সংবিধান সংশোধন, 11 হচ্ছে বিবিধ। ঠিক আছে, তারপরে সংশোধনীর ক্ষেত্রে আমরা পড়বো হচ্ছে ত্রয়োদশ সংশোধনী। ত্রয়োদশ সংশোধনীতে কি করা হয়? ত্রয়োদশ সংশোধনীতে কি করা হয়? তত্ত্বাবধায়ক সরকারের প্রবর্তন করা হয়। পঞ্চদশ সংশোধনীতে কি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়। এটা কিন্তু আবার 15 তারিখ কি এই কিছুদিন আগে কি এই সংশোধনীটা আবার কি বাতিল করা হয়েছে। ঠিক আছে, সংবিধানের যে অনুচ্ছেদগুলা
একটু গুরুত্বপূর্ণ, এগুলো আমাদের পড়তে হবে। 2-এর ক যেটাতে কি করা হয়, রাষ্ট্রধর্ম। তারপরে 18-র ক যেটা হচ্ছে কি করা হয়, জীববৈচিত্র্য সংরক্ষণ। তারপরে পড়বো আমরা 23-এর ক। 23-এর ক হচ্ছে কি, ক্ষুদ্র নিগোষ্ঠীর স্বীকৃতি সেটা। তারপরে হচ্ছে 52 হচ্ছে রাষ্ট্রপতির ইমপিচমেন্ট। 52 হচ্ছে রাষ্ট্রপতির ইমপিচমেন্ট। তারপরে যে স্বাধীনতা সংক্রান্ত চলাফেরার, তারপরে হচ্ছে রাজনৈতিক দল করা যে স্বাধীনতাগুলো আছে, চলাফেরার স্বাধীনতা, মানে আইনের আটক না রাখার স্বাধীনতা, যে স্বাধীনতাগুলো আছে এইগুলো আমরা কি ওই 37-40 মাঝে যেগুলো পাবো এইগুলো একটু দেখব। তার পরবর্তীতে পড়বো আমরা 70, যেটা হচ্ছে ফ্লোর ক্রসিং। 70, 77 হচ্ছে ন্যায়পাল। 118 হচ্ছে কি, 118 হচ্ছে ওই তো ইউনিয়ন পরিষদের, যেটা হচ্ছে কি পরিষদ যেটা বলে, যেটা হচ্ছে আমাদের কি বলে, নির্বাচন কমিশনার নিয়োগ, এটা হচ্ছে কি 118। 137 হচ্ছে পাবলিক সার্ভিস কমিশন। তারপরে 127 হচ্ছে কি, 127 এটা আমরা একটু দেখব। তারপরে 141, এই অনুচ্ছেদগুলো পড়লে আশা করি যে আমাদের কমন থাকবে, ঠিক আছে। তারপর আমরা দেখব এইটা হচ্ছে সাম্প্রতিক বিষয়াবলীর, যেটা লাস্ট হচ্ছে কি সাম্প্রতিক বিষয়াবলী। আমাদের কি বাকি আছে কোনোটার? না। এখন দেখবো আমরা সাম্প্রতিক বিষয়াবলী, খেলাধুলা এবং সাম্প্রতিক, এটা একসাথে রাখার কারণ হচ্ছে খেলাধুলা থেকে সাম্প্রতিক প্রশ্নটাই বেশি আসে, ঠিক আছে। তো প্রথমে আমরা দেখব বিভিন্ন পুরস্কারটা আগে বলি। পুরস্কারে পড়তে হবে নোবেল পুরস্কার, পুলিৎজার, বুকার, তারপরে হচ্ছে ম্যাক্সেসে, তারপরে সর্বশেষ পড়বো খেলাধুলা সংক্রান্ত ব্যালন ডি আর হচ্ছে ফিফা দ্য বেস্ট, ঠিক আছে। এটা একটু বলে দিই পুরস্কারের ক্ষেত্রে কি কি নোবেল পুরস্কার পায়। এবার কি কি ক্ষেত্রে নোবেল পুরস্কার আমরা জানি 6টা ক্ষেত্রে পায়। প্রথমে হচ্ছে আমরা দেখি, প্রথম পর্ব হচ্ছে নোবেল পুরস্কারের প্রথমটা পর্ব আমরা হচ্ছে কি রসায়নে পায় কে, রসায়নের পর হচ্ছে ডেভিড হ্যাসাবিস, তারপর হচ্ছে বেকার, জাম্পার, এই তিনটা হচ্ছে কি রসায়ন। পদার্থে পায় হচ্ছে হিন্টন আর হচ্ছে হফফিল্ড, হিন্টন এবং হফফিল্ড পায় পদার্থে। তারপর রসায়নে বললাম হ্যাসাবিস, বেকার, জাম্পার। তারপরে হচ্ছে শান্তিতে পায় হচ্ছে কি নিহন হিদানকেও, এটা হচ্ছে জাপানের একটা সংগঠন যেটা পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধে কাজ করে, ঠিক আছে। তার পরবর্তীতে হচ্ছে সাহিত্য পায় হচ্ছে কি হানকাং, তিনি হচ্ছে দক্ষিণ কোরিয়ার একজন নাগরিক, তার নাম হচ্ছে কি হানকাং, ঠিক আছে। তারপরে পায় হচ্ছে চিকিৎসায় হচ্ছে গ্যারি রূপকুন, আর হচ্ছে আরেকজন হচ্ছে কি অ্যামব্রোস, তিনি পায় চিকিৎসা শাস্ত্রে, ঠিক আছে। তারপর রিপোর্ট সমীক্ষা, এগুলা থেকেও প্রশ্ন আসে, খুবই গুরুত্বপূর্ণ এই টপিকটা। রিপোর্ট সমীক্ষা থেকে, রিপোর্ট সমীক্ষা আমরা পড়বো হচ্ছে অর্থনৈতিক সমীক্ষা 2024 এটা। তারপরে হচ্ছে মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান কত, শান্তি সূচকে বাংলাদেশের অবস্থান কত, এগুলো আমরা দেখব। তারপরে ফুটবল বিশ্বকাপের সর্বশেষ কোন দেশে হলো, কাতার। এর পরবর্তী আসরগুলো গুরুত্বপূর্ণ। 26 হবে কোথায়, 26 হবে ইউএসএ, কানাডা, মেক্সিকো। তারপরে হবে 26-এর পরবর্তীতে হবে কি 30-এ হবে কোথায়, 6টা দেশ, 3টা মহাদেশ, এটা আমরা জানি। কোন কোন মহাদেশ, দক্ষিণ আমেরিকার পর হচ্ছে ইউরোপ আর হচ্ছে কি আফ্রিকা। এখানে মূল আয়োজক হচ্ছে কি স্পেন, মরক্কো আর হচ্ছে কি পর্তুগাল, আর সাথে হচ্ছে সহ আয়োজক হচ্ছে কারা, আর্জেন্টিনা, প্যারাগুয়ে আর হচ্ছে কি উরুগুয়ে, ঠিক আছে। এটা হচ্ছে ফুটবল পরবর্তী বিশ্বকাপ। তারপর কোপা আমেরিকা 2024-এ হয়, ইউরো হয় 2024-এ। আর বিপিএল এ শুধু জানবো আমরা বিপিএল এর কি এটা, যেটা মাস্কটটা, যেটা হচ্ছে ডানা 36, ঠিক আছে। তারপরে ইউরো, এদের সেরা প্লেয়ার, এটা শুধু দেখবো। কোপা আমেরিকার হচ্ছে কি সেরা প্লেয়ার হয় কে, কোপা আমেরিকার সেরা প্লেয়ার হচ্ছে হামেস রদ্রিগেজ, এবং সর্বোচ্চ গোল হচ্ছে কার, লৌতারো মার্টিনেস। এবং আর হচ্ছে কোপা আমেরিকার কি করেন কে, মানে গোল্ডেন গ্লাভস এবং জয়ী দল হচ্ছে কি, গোল্ডেন গ্লাভস হচ্ছে এমি মার্টিনেস এবং জয়ী দল হচ্ছে আর্জেন্টিনা। ইউরোর হচ্ছে স্পেন, সেরা খেলোয়াড় হচ্ছে কি রদ্রি। আর বিপিএল এটা জানবো শুধু ডানা 36। তারপরে আপডেট যে তথ্যগুলো আছে, সংগঠনের যে তথ্যগুলো বেড়েছে, মানে যে যেমন হচ্ছে কি D8 এর একটা দেশ বেড়েছে, যেমন তার নাম হচ্ছে কি আজারবাইজান, D8 এর বেড়েছে। তারপরে নেটোর বেড়েছে, নেটো সর্বশেষ সদস্য হচ্ছে 32তম হচ্ছে সুইডেন, ঠিক আছে। তারপরে অলিম্পিকের যে আসরটা হলো ফ্রান্সের প্যারিসে, এটা হচ্ছে 33তম আসর। এবং এই অলিম্পিকের কি ছিল কি দ্য ফ্রেস, মোটো ছিল কি মাস্কট ছিল দ্য ফ্রেস, এবং সোশ্যাল বিজনেসকে নিয়েই করা হয় কি এই অলিম্পিকটা। তারপর ক্রিকেট বিশ্বকাপের পরবর্তী আসর, ক্রিকেট বিশ্বকাপ 2023, তারপর হবে 2027 সালে। 2027 সালে কোথায় হবে, 2027 সালে হবে নামিবিয়া, জিম্বাবুয়ে আর হচ্ছে কি সাউথ আফ্রিকাতে।
এই খেলাধুলার পরবর্তী আসর থেকে অন্তর্বর্তীকালীন সরকার মানে আপডেট তথ্যের মাঝে যদি সাম্প্রতিক থেকে প্রশ্ন আসে সেটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে আমাদের একটু জানতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হচ্ছে কয়জন? 24 জন। এর মাঝে মহিলা হচ্ছে 4 জন। গুরুত্বপূর্ণ যে মন্ত্রণালয় উপদেষ্টাগুলো এগুলো আমরা জানবো, ঠিক আছে। পররাষ্ট্র উপদেষ্টা হচ্ছে কে? জনাব তৌহিদ হোসেন। পররাষ্ট্র উপদেষ্টা হচ্ছে কি? জনাব তৌহিদ হোসেন। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম, ঠিক আছে। তারপর বন ও পরিবেশ হচ্ছে সৈয়দা রিজওয়ানা হাসান। কে? সৈয়দা রিজওয়ানা হাসান। তারপরে হচ্ছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তারপর নৌ পরিবহন মন্ত্রণালয় হচ্ছে ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন। নৌ পরিবহন মন্ত্রণালয় হচ্ছে কি? ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন। তারপরে হচ্ছে আরও যে মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব হচ্ছে কি? সাবেক গভর্নর হচ্ছে সালেহ আহমেদ, ঠিক আছে। তারপরে বাণিজ্য মন্ত্রণালয় হচ্ছে শেখ বশির আহমেদ, বাণিজ্য মন্ত্রণালয়। তারপর হচ্ছে সংস্কৃতি মন্ত্রণালয় হচ্ছে মুস্তফা সরোয়ার ফারুকি, ঠিক আছে। এই হচ্ছে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলা, যারা কি হয় গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের কি ছিলেন? উপদেষ্টা ছিলেন, ঠিক আছে। এই হচ্ছে সাম্প্রতিকের তথ্যগুলো। আমাদের যেই টপিকগুলো একটু বাদ আছে এইগুলো নিয়ে বলবো, ঠিক আছে। যে টপিকগুলো এখন বাদ আছে সেগুলো দেখব। তো এই টপিকগুলো আশা করি পরীক্ষার আগে সবার শেষ করে যাওয়া উচিত, ঠিক আছে। এগুলো থেকে প্রশ্ন মাস্ট হয়। তারপর এখানে একটু আমরা বাদ রেখেছিলাম রাজবংশের পর আন্দোলনগুলো এবং ইংরেজ শাসন। ইংরেজ শাসনের এইগুলো আমি একটু বলে দেই। ইংরেজ শাসনের প্রথম হচ্ছে লর্ড ক্লাইভ। উনি কি করেন? লর্ড ক্লাইভ হচ্ছে দ্বৈত শাসন প্রবর্তন করেন। লর্ড ক্লাইভ কি করেন? দ্বৈত শাসন প্রবর্তন করেন। এখানে 3টা পোস্ট ছিল, একটা হচ্ছে গভর্নর, গভর্নর জেনারেল, আর একটা হচ্ছে ভাইসরয়। প্রথম গভর্নর হচ্ছেন লর্ড ক্লাইভ এবং শেষ গভর্নর হচ্ছে লর্ড ওয়ারেন হেস্টিংস। আবার প্রথম গভর্নর জেনারেল হচ্ছে লর্ড ওয়ারেন হেস্টিংস এবং শেষ গভর্নর জেনারেল হচ্ছে কে? লর্ড ক্যানিং। আবার প্রথম ভাইসরয় হচ্ছে লর্ড ক্যানিং, সর্বশেষ হচ্ছে কে? লর্ড মাউন্টব্যাটেন। এটা যেন উলটপালট না করে ফেলি, ঠিক আছে। তো লর্ড ক্লাইভ কি করেন? লর্ড ক্লাইভ হচ্ছে দ্বৈত শাসন প্রবর্তন করেন এবং তার পরবর্তীতে ওয়ারেন হেস্টিং কি করেন? দ্বৈত শাসন রহিত করেন এবং তিনি রাজস্ব বোর্ড গঠন করেন। তাহলে লর্ড ওয়ারেন হেস্টিং এর কাজ কি? রাজস্ব বোর্ড গঠন করেন, ঠিক আছে। তার পরবর্তীতে আসে হচ্ছে লর্ড কর্নওয়ালিস। 1793 সালে তিনি কি করেন? 1793 সালে হচ্ছে কি করেন? তিনি চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন। কে? লর্ড কর্নওয়ালিস। লর্ড কর্নওয়ালিসের পরপর লর্ড উইলিয়াম বেন্টিং, তিনি কি করেন? অনেক সমাজ সংস্কারমূলক কাজ করেন এবং সতীদাহ প্রথা বিলুপ করেন। তাহলে সতীদাহ প্রথা বিলুপ করেন কে? লর্ড উইলিয়াম বেন্টিং। কার পৃষ্ঠপোষকতায়? রাজা রামমোহন রায়ের পৃষ্ঠপোষকতায়। তারপরে পড়ব আমরা লর্ড ডালহৌসি। লর্ড ডালহৌসি কি করেন? অধীনতা। লর্ড ডালহৌসি হচ্ছে করেন হচ্ছে সত্য বিলোপ নীতি। লর্ড ডালহৌসি করেন হচ্ছে কি? সত্য বিলোপ নীতি, মানে যে রাজার কি পরবর্তী উত্তরসূরি থাকবে না, এটাই কি করা হবে? মানে বাচ্চা কাচ্চা থাকবে না, তিনি কোনো দত্তক সন্তান নিতে পারবেন না, তিনি কি করবেন? তিনি ওই রাজ্যটা ইংরেজদের হাতে তুলে দিবেন। এটাকে করেন, এই নীতিটা সত্য বিলোপ নীতি, লর্ড ডালহৌসি। তিনি রেলপথ প্রথম প্রবর্তন করেন কোথায়? এই উপমহাদেশে প্রথম রেলপথ পরিচালনা করেন কে? এই লর্ড ডালহৌসির সময়ে হয়। তারপর লর্ড ডালহৌসি আর একটা ভালো কাজ করেন, সেটা হচ্ছে কি? বিধবা বিবাহ আইন প্রবর্তন করেন কে? লর্ড ডালহৌসি। তারপর অধীনতামূলক মিত্রতা নীতি, এটা করেন হচ্ছে লর্ড ওয়েলেসলি। অধীনতামূলক মিত্রতা নীতি কে করেন? লর্ড ওয়েলেসলি, ঠিক আছে। তারপরে হচ্ছে লর্ড কার্জনের সময় কি হয়? বঙ্গভঙ্গ হয়। আবার বঙ্গভঙ্গ রদ হয় লর্ড হার্ডিংসের সময়, ঠিক আছে। ওই সময়ের ইতিহাসে কিছু বাঙালি মানে কিছু ঘটনা আছে যেগুলো আমাদের বলতে হবে, মানে জানতে হবে। যেমন হচ্ছে কি? সে প্রথম যে 1937 সালে কি উপমহাদেশ প্রথম কি প্রাদেশিক যে নির্বাচন অনুষ্ঠিত হয় অবিভক্ত বাংলার, এই নির্বাচনের প্রথম মুখ্যমন্ত্রী হয় কে? মুখ্যমন্ত্রী হয় প্রথম মুখ্যমন্ত্রী অবিভক্ত বাংলার শেরে বাংলায় কে? ফজলুল হক। দ্বিতীয় হচ্ছে খাজা নাজিমউদ্দিন। তৃতীয় হচ্ছে কে? তৃতীয় বা সর্বশেষ হচ্ছে হুসেন শহীদ সোহরাওয়ার্দী, ঠিক আছে। এই হচ্ছে ইংরেজ আমলের যে গুরুত্বপূর্ণ কাজগুলো যে লর্ডরা করেছিল এইগুলা। তারপর 47 থেকে এই পরবর্তী ঘটনায় 37 থেকে বললাম। তারপর 1919 সালে কি হয়? জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়। মানে ওই সময় কি রাওলাট আইন করার ফলে তারা কি আন্দোলন করে এবং কি ওই সময় ইংরেজরা গুলি চালিয়ে নির্বিচারে হত্যা করে। তারপর 47 পরবর্তী ঘটনা প্রবাহ হচ্ছে কি? বাংলাদেশের মুক্তিযুদ্ধ। এটা সবার কমন টপিক, সবাই আমরা খুব ভালো করে এটা জানি, ঠিক আছে। এই মুক্তিযুদ্ধ থেকে আমরা পড়বো হচ্ছে মুক্তিযুদ্ধের সেক্টরগুলা। মুক্তিযুদ্ধের সেক্টরগুলা আমরা একটু জাস্ট বলে দেই। মুক্তিযুদ্ধের সেক্টরগুলোকে এই ফেনী নদীর আগ পর্যন্ত হচ্ছে কি আমাদের মানচিত্র মনে হয় এখানে আছে, তো একটু দেখি। তো এই যে ফেনী নদীর আগ পর্যন্ত, এই ফেনী নদীর আগ পর্যন্ত এইখানে হচ্ছে কি আমরা যদি একটু দেখি,
ফেনী নদীর আগ পর্যন্ত এইখানে হচ্ছে 1 নং সেক্টর, তারপরে ঢাকা জেলার কিছু অংশ এবং ফরিদপুর জেলার কিছু অংশ এইটুক নিয়ে হচ্ছে কি 2 নং, কিশোরগঞ্জ এইটুক নিয়ে হচ্ছে কি কিশোরগঞ্জ, তারপরে হচ্ছে এইখানে হচ্ছে কুমিল্লা নোয়াখালীর অঞ্চলটুকু, আর এখানে ব্রাহ্মণবাড়িয়ার এই অঞ্চলটুকু হচ্ছে 3, সিলেটের পূর্বাঞ্চল হচ্ছে 4, পশ্চিমাঞ্চল হচ্ছে 5, তারপরে এখানে হচ্ছে 6, 7 হচ্ছে রাজশাহী, এখানে হচ্ছে 8, তারপরে এখানে হচ্ছে কি 9, নৌ সেক্টর হচ্ছে 10, আর 11 হচ্ছে ময়মনসিংহ। এটা হচ্ছে কি বাংলাদেশের কি মুক্তিযুদ্ধের যে সেক্টরগুলা। এরপর সেক্টর কমান্ডারগুলো দেখবা, তারপরে বাকি যে অঞ্চলগুলা যুদ্ধের সময় যে অঞ্চলে বিখ্যাত বাহিনীগুলো ছিল এইগুলা দেখলেই হবে, ঠিক আছে। এই ছিল মোটামুটি আমাদের যে টপিকগুলা পড়তেই হবে, এই টপিকগুলা, ঠিক আছে। আশা করি এই টপিকগুলা পড়লেই আশানুরূপ কমন পাওয়া যাবে, ঠিক আছে। যেহেতু জিকেটা একটু ভিতর থেকে হবে জাহাঙ্গীরনগরের, তার জন্য জিকেটা ডিপলি জানতে হবে, ঠিক আছে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই রাখবো। যদি কারো কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে প্রশ্ন করতে পারো, ঠিক আছে। না হলে এই পর্যন্তই রাখবো আজকের ক্লাস। আচ্ছা, মনে হয় কোনো আর কারো কোনো প্রশ্ন নেই। এই পর্যন্ত রাখছি আজকের ক্লাস। সবাই ভালো থাকো, অনেক ভালো করে পরীক্ষা দাও, সামনের পরীক্ষাটা। এই পর্যন্ত রাখছি। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।